বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিসিএনএ ক্লাসের প্রথম ক্লাস শুরু করছি। তো ফার্স্ট ক্লাসে আমরা একবারে ফাউন্ডেশন বা নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। এগুলো যেহেতু অনলাইন ক্লাস, এগুলোকে বোঝানোর জন্য আমি একটা সিমুলেশন সফটওয়্যারের হেল্প নেব, সেটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। সিসকো প্যাকেট ট্রেসারে একটু পরিচিতি আমি একটু দিয়ে নিই, আপনারা পারবেন যেহেতু এটা ইজি সফটওয়্যার আর কি। এখানে নেটওয়ার্ক ডিভাইসেসে ক্লিক করলে আমি নিচের দিকে চলে আসবে রাউটার। সে যে রাউটার দেখাচ্ছে এটা সুইচ, এটা হচ্ছে হাব, এটা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস, এটা হচ্ছে সিকিউরিটি ডিভাইস, এটা হচ্ছে ক্লাউড বা ওয়ান কমিউনিকেশনের জন্য। ওকে, রাউটারে এখানে যদি ক্লিক করি সিসকোর ডিফারেন্ট ভ্যান্ডরের কিছু রাউটার এখানে অটোমেটিক্যালি চলে আসবে, রাউটারের লিস্টগুলা। তারপরে যদি সুইচে ক্লিক করি সুইচের মডিউল লেয়ার 2 সুইচ বা লেয়ার 3 সুইচ, এই সুইচগুলো চলে আসবে। আমরা এগুলো বলবো রাউটার কি, সুইচ কি, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। যদি হাব দেই তাহলে হাবের ইয়াটা চলে আসবে। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এটা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের জন্য। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট মিন্স হচ্ছে আমরা যখন ওয়্যার ছাড়া ইন্টারনেট কানেক্টিভিটি পাই, যেমন আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করি, এখানে তো আসলে কেবল কানেক্ট করে ইন্টারনেট ইউজ করি না, তাই না? ওয়াইফাই কানেক্ট করি, তারপর ইন্টারনেট ইউজ করি। ওকে, আচ্ছা, এখন তারপরে সিকিউরিটি ডিভাইস, নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য এখানে সিসকো সিকিউরিটি ডিভাইস ব্যবহার করে হচ্ছে আসা, অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স। তো এখানে একেবারে মিনিমাম দুইটা ভার্সন এখানে বা মডেল এখানে দেওয়া আছে, 5505 এবং 5506। তারপরে আছে ওয়ান কমিউনিকেশনের জন্য কিছু জিনিসপাতি। ওকে, তাহলে আমরা একেবারে বেসিকে চলে আসি। তো এখান থেকে যদি আমি একটা রাউটার সিলেক্ট করি, এটা হচ্ছে রাউটার। রাউটার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, দ্যাট মিন্স হচ্ছে রাউটার সিলেক্ট করলাম। তো এখানে রাউটার সিলেক্ট করার পরে জাস্ট এই হোয়াইট স্পেসটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট সিমুলেশনের। তো জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক, তো রাউটারটা চলে আসলো। এখানে যে রাউটারটা আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে ISR 4331। ISR মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিসেস রাউটার। 4331 মিনস হচ্ছে এই রাউটারের হচ্ছে সিসকো রাউটার। এটা হচ্ছে একটা মডেল, বিভিন্ন মডেলের রাউটার সিসকো ম্যানুফ্যাকচার করে বা তৈরি করে। তো তার ভিতরে এটা হচ্ছে একটা রাউটার। এখন আমাদের কথা হচ্ছে এই নেটওয়ার্কিং এর পার্সপেক্টিভে আসলে রাউটারের ফাংশনালিটি কি বা রাউটারটা আবার কি জিনিস। হ্যাঁ, আমি তো ১ম এ রাউটার নিয়ে চলে আসলাম, যে রাউটার আপনাদের নেটওয়ার্কিং এর রেসপেক্টে রাউটার লাগবে অ্যাজ এ গেটওয়ে ডিভাইস হিসেবে বা রাউটিং ডিভাইস হিসেবে। এই কথাগুলো কিন্তু অ্যাজ এ সিসিএনএ স্টুডেন্ট সব কথাগুলোই মনে হবে নতুন। হ্যাঁ, একেবারে নতুন মনে হবে। রাউটিং কি জিনিস, আবার রাউটার কি জিনিস, হ্যাঁ, এই জিনিসগুলো নতুন মনে হবে। আস্তে, আস্তে করে আমরা এই জিনিসগুলোকে কভার করব আরকি। হ্যাঁ? আচ্ছা। তো এটা হচ্ছে একটা রাউটার। এটা হচ্ছে আমি যদি রিনেম করতে চাই, জাস্ট এই যে রাউটার 0 যেটা দেওয়া আছে এটাকে জাস্ট ক্লিক করলাম এই রাউটার 0 এর কাছে। তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে রাউটার 1। হ্যাঁ? আমি যেকোনো নামই দিতে পারি। আমি এটার নাম দিলাম হচ্ছে রাউটার 1। তারপরে এখানে একটা সুইচ আছে। আমি এই সুইচে ক্লিক করলে এখানে ডিফারেন্ট মডেলের সুইচ এখানে চলে আসবে। 2960, তারপরে এখানে 3560, 3650। 3560 এবং 3650 এই ২ টা হচ্ছে লেয়ার 3 সুইচ। মনে হবে লেয়ার 3 আবার কি জিনিস? আমি লেয়ার 3 তো বুঝি না। হ্যাঁ? আস্তে, আস্তে আসবো আমরা। তারপরে এটাকে বলে হচ্ছে লেয়ার 2 সুইচ 2960। তো আমরা 2960 তে ক্লিক করলাম। তারপরে একটা সুইচ এখানে নিলাম। তো এটার নাম দিলাম হচ্ছে সুইচ 1, S1। আচ্ছা। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে পিসি। নরমালি ইন্টারনেটটা ব্যবহার করি হচ্ছে পিসিতে। এই যে পাশে এন্ড ডিভাইস, এন্ড ডিভাইসে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো। এন্ড ডিভাইসের ভিতরে এখানে এই এন্ড ডিভাইসের সিলেকশনটা আছে। এখানে পিসি আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে, হ্যাঁ? তারপরে পরের দিকে আরো অনেক কিছু আছে, প্রিন্টার-টিন্টার হাবিজাবি। আচ্ছা, তো নরমালি আমরা একটা পিসিতে ক্লিক করলাম। পিসিতে ক্লিক করে এখানে আমরা লাইক ২ টা পিসি, এই পাশে একটা পিসি নিলাম এবং এই পাশে একটা পিসি নিলাম।
মানে একই ডিভাইস যদি মাল্টিপল নিতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করে আপনি যতগুলো নিতে চান একটা, একটা করে ক্লিক করলে একটা, একটা করে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এখানে এতগুলো আপাতত দরকার নাই। আমাদের ২ টা দরকার সিলেক্ট দেন হচ্ছে ডিলিট। ওকে। তাহলে ডিলিট হয়ে গেল। এরপরে হচ্ছে রাউটার নিলাম একটা, একটা সুইচ আসলো। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে পিসি আসলো। পিসির নামগুলো আমরা একটু এডিট করে দিচ্ছি। এটাকে দিলাম হচ্ছে PC1 আর এটা হচ্ছে পিসি সরি এটাকে আমরা দিই হচ্ছে PC2 আর এটা হচ্ছে PC1। ওকে। এখন কানেক্টিভিটিটা কিভাবে করব? কানেক্টিভিটির জন্য আমাদের একটা কনসেপ্ট থাকতে হবে। মানে কানেক্টিভিটি আমরা ২ ভাবে করতে পারি। এই রাউটারের সাথে সুইচ বা সুইচের সাথে পিসি। এই কানেক্টিভিটি গুলো ২ টা টাইপ হতে পারে। একটা হচ্ছে আমরা ফাইবার কেবল দিয়ে কানেক্ট করতে পারি। নাম্বার 1 ফাইবার কেবলের ভিতরে আবার ২ টা ধরন হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল মোড, একটা হচ্ছে মাল্টি মোড। সিঙ্গেল মোড মিনস হচ্ছে এটা সিঙ্গেল মোড মিনস হচ্ছে আপনাদের যদি বোঝানো যায় ফাইবারটাকে সাধারণত ইয়েলো কালার দিয়ে যদি আমি বুঝাই যে এটা হচ্ছে একটা ফাইবার কেবল। হ্যাঁ, ফাইবার কেবল হচ্ছে ফাইবার কেবল মিনস হচ্ছে এটা হচ্ছে আম, যদি ইথারনেট কেবল বলি বা ইলেকট্রিক কেবল বলি, ইলেকট্রিক কেবলের ক্ষেত্রে হচ্ছে ভিতরের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তামা। ইলেকট্রিক কেবল সেটা কি করে ইলেকট্রিসিটি ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ট্রান্সমিট করার জন্য ব্যবহার করে। আর ইথারনেট কেবল যেটা ইন্টারনেটের সিগন্যালটাকে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টে নিয়ে যায় সেটা হচ্ছে আমরা ব্যবহার করি ২ টা কেবল বলছি। একটা হচ্ছে ইথারনেট কেবল যেটাকে ইউটিপি বলে, আনশিল্ড টুইস্টেড পেয়ার। আনশিল্ড টুইস্টেড পেয়ার এইগুলোর এই ইউটিপি কেবলের আবার কিছু ভার্সন আছে যে ক্যাট 5 ক্যাট 6 ক্যাট 6 এর ভিতরে আবার কিছু আছে ক্যাট 6 ই হাবিজাবি, হ্যাঁ এই ধরনের নতুন কিছু ভার্সন আছে। তো আমরা সিম্পলি একটু জানি যে ইথারনেট কেবল যেটা সেই ইথারনেট কেবলের ভিতরে এটা যদি আমাদের এটা ফাইবার কেবলের করতেছিলাম। আচ্ছা একটু ইথারনেট কেবল নিয়ে করি। ইথারনেট কেবলের কালার সাপোজ দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। এটা হচ্ছে ইথারনেট কেবল। এই ইথারনেট কেবলের ভিতরে আপনার কয়টা থাকে? ৮টা থাকে। 1 2 3 4 5 6 7 এরকম এই একটা কেবলের ভিতরে চিকন, চিকন ৮টা পিন বা ৮টা কেবল থাকে। ঠিক আছে? আমি যেকোনো একটা কালারকে বিভিন্ন কালারের ডেফিনিশন ওখানে ভিতরে থাকে। বাম দিক থেকে যেকোনো একটা কালারকে যদি 1 ধরি, এটাকে আমি 2 ধরলাম, এটাকে 3 ধরলাম, এটাকে 4 বললাম, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 1 2 3 4 5 6 7 আরেকটা লাগবে, আরেকটা হচ্ছে 8। এখন এটা হচ্ছে কেবলের একটা প্রান্ত। এই কেবলের সাথে আরেকটা কেবল ইথারনেট কেবল যদি আমি জয়েন করাতে চাই তাহলে আমাদের যেটা করতে হয় অনুরূপভাবে এই কেবলের সাথে যদি এই কেবলটাকে আমি জয়েন করাতে চাই তো অনুরূপভাবে এখানে কি থাকে 8টা পিন থাকে, 8টা পিন এইভাবে 8টা পিন থাকে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাকে আমি যদি 1 ধরি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। মাউসে লেখা তো অত সুন্দর হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই ২ টা কেবলকে যদি আমরা কানেক্ট করতে চাই, হ্যাঁ? নরমালি হচ্ছে কেবল আম কানেক্ট করা হয় হচ্ছে এখানে একটা কানেক্টর ব্যবহার করা হয়। যেটাকে বলা হয় ইথারনেট কেবলের জন্য যে কানেক্টরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে RJ45 RJ45 এই RJ45 কানেক্টর RJ মিনস হচ্ছে রেডিও জ্যাক তারপরে 45 এটা হচ্ছে ইথারনেট বা ইউটিপি কেবল কানেকশনের জন্য ব্যবহার করা হয় যে কানেক্টর। এখন কানেক্টরে যখন আমরা এই কেবলগুলোকে কানেক্ট করব বা এই কেবলের সাথে যদি এই কেবল লাইক যদি আমরা বলি যে 1 1টা গেছে হচ্ছে 1 এ 2 2 গেছে হচ্ছে 2 তে, মানে এই 1টা এইখানে এসে লাগছে।
2টা হচ্ছে কোথায় এসে লাগছে? 2টা এখানে এসে লাগছে, 2 এ লাগছে। 3টা হচ্ছে 3 তে লাগছে। হ্যাঁ? 4টা হচ্ছে 4 এ লাগছে। 5 হচ্ছে 5 এ এসে লাগছে। 6 হচ্ছে 6, 7 হচ্ছে 7 আর 8 হচ্ছে 8। এইভাবে যখন আমরা কানেক্ট করি তখন এটাকে বলে হচ্ছে ইউটিপি কেবলের ক্ষেত্রে স্ট্রেট কানেকশন। ইউটিপি কেবলের ক্ষেত্রে স্ট্রেট কানেকশন। ইউটিপি কেবলের ক্ষেত্রে 2 ধরনের কানেকশন হতে পারে। একটা স্ট্রেট কানেকশন আর একটা হচ্ছে ক্রস কানেকশন। যখন স্ট্রেট কানেকশন হয় তখন হচ্ছে এই 1 to 1, 2 to 2, 3 to 3 এভাবে 6 to 6, 7 to 7, 8 to 8 এইভাবে কানেক্টিভিটিটা করা হয়। অথবা কানেক্টরের সাথে যদি আমরা কানেক্ট করি। এখন যদি এটাকে আমরা ক্রস ওভার কানেক্ট করি, ক্রস ওভার এর রেসপেক্টে যদি হয় তাহলে 1 টা চলে যায় হচ্ছে 3 তে, 2 টা চলে যায় হচ্ছে 6 এ, 3 টা চলে যায় হচ্ছে 1 এ, আর 6 টা এই পাশে 6 টা এই পাশে চলে যায় হচ্ছে 2 তে। হুম, জাস্ট 1 1 3 2 6 3 1 আর হচ্ছে 6 2 এইভাবে কম্বিনেশনটা ব্যবহার করা হয়। তবে মডার্ন যে ডিভাইসগুলো আমরা আম ব্যবহার করি, এই ডিভাইসগুলোতে ইন্টেলিজেন্সি থাকে। ইন্টারনাল ইন্টেলিজেন্সি থাকে। তো এটাকে বলে হচ্ছে মিডিয়া অটো। মিডিয়া অটো নামে একটা ইন্টারনাল ইন্টেলিজেন্সি থাকে। আপনি যদি এই যেখানে আসলে ক্রস কেবলটা কানেক্ট করা দরকার ছিল, সেখানে স্ট্রেইট কেবল কানেক্ট করছেন, সে অটোমেটিক্যালি এটাকে সেন্স করতে পারে। সেন্স করে ওইটাকে এই কম্বিনেশনটাকে ইন্টারনালি সে আ উল্টায় নেয় আরকি। তো এখন সহজ কথা হচ্ছে যে আমি যে কানেকশনই করি না কেন ইউটিপি কেবল দিয়ে সেটা স্ট্রেট কেবল দিয়ে কানেক্ট করলেই আমাদের কানেক্টিভিটি তে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে মডার্ন ডিভাইসের ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য এটা প্রবলেম হবে না। তবে স্ট্রেট কেবলটাকে রিকমেন্ড করা হয় যে যদি ডিফারেন্ট টাইপ ডিভাইস হয় তাহলে আমরা স্ট্রেট কেবল কানেক্ট করব। যে সিসকো রাউটার এবং সিসকো সুইচ, একটা রাউটার একটা হচ্ছে সুইচ, ২ টা ডিফারেন্ট জিনিস। রাউটারের ফাংশনালিটি একরকম, সুইচের ফাংশনালিটি আরেক রকম। তাহলে এটা ডিফারেন্ট ডিভাইস। যেহেতু ডিফারেন্ট ডিভাইস সেহেতু এখানে কানেক্ট করতে হবে হচ্ছে কি স্ট্রেট কেবল, এসটি সংক্ষেপে লিখলাম আমি। স্ট্রেট কেবল। সিসকোর এই সুইচ থেকে পিসিতে কানেক্ট হবে। এখানে কি কেবল কানেক্ট হবে? স্ট্রেইট। সুইচ থেকে পিসিতে কানেক্ট হবে, এটাও ডিফারেন্ট ডিভাইস, এটাও কানেক্ট হবে কি? স্ট্রেইট। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে স্ট্রেইট। এখন ক্রস ওভার কোথায় কানেক্ট হবে? মনে করি যে এখানে আমাদের আরেকটা সুইচ কানেক্ট করা হয়েছে। এখানে আমাদের এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে সুইচের সিম্বল যে বোথ ওয়ে কানেকশন আরকি। এই সুইচের সাথে যখন এই সুইচটা কানেক্ট হবে, এই কেবলটা হয়ে যাবে তখন ক্রস। হ্যাঁ, ক্রস কেবল। এটিপি ক্রস কেবল হবে এটা। তো এই সুইচ টু সুইচ কানেকশনের জন্য আমরা সাধারণত ক্রস কেবলটা ব্যবহার করে থাকি। সুইচ টু সুইচ, তারপরে পিসি টু পিসি, রাউটার টু রাউটার এবং রাউটারের সাথে ডিরেক্ট যদি আমরা কোনো পিসি কানেক্ট করি, সেটাও আমরা ক্রস ওভার কানেক্ট করি আরকি। এটা রিকমেন্ড করা হয়। তবে আমি যেটা আগেই বললাম যে আপনি যদি এটা স্ট্রেইট থ্রো দিয়ে কানেক্ট করেন তাও পাবে। প্রবলেম নাই আরকি। মডার্ন ডিভাইস গুলোর ইন্টেলিজেন্সির জন্য আরকি। আচ্ছা। এই ছিল হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা নেটওয়ার্কের নিয়ে আমরা এটাকে বলতেছি হচ্ছে একটা নেটওয়ার্ক টপোলজি। হ্যাঁ? আমরা একটা ছোট্ট একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে স্মল অফিস, হোম অফিস। যেমন আপনার বাসায় একটা ওয়াইফাই রাউটার থাকে। ওয়াইফাই রাউটারে আপনি হচ্ছে এই পিসি গুলো ডিরেক্ট কানেক্ট করতে পারেন। ঠিক আছে? ওয়াইফাই অথবা WLAN এর মাধ্যমে ডিরেক্ট কানেক্ট করে আপনি ইন্টারনেট ইউজ করেন। অথবা একটা ছোট একটা অফিস যে আম সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই রাউটারে একটা কানেকশন দিয়ে গেল। এই রাউটার থেকে সুইচে একটা কানেক্ট করলেন, সুইচ থেকে পিসি গুলোকে কানেক্ট করলেন এবং পিসিতে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থ্রুতে ইন্টারনেট পাচ্ছে। মানে একেবারে ছোট একটা অফিসের জন্য এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। আচ্ছা। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? ফিজিক্যাল কানেক্টিভিটিটা এস্টাবলিশ করতে হবে। নেটওয়ার্ক আমি যদি কমিউনিকেশন করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ফিজিক্যাল কানেক্টিভিটি করতে হবে আরকি। এই রাউটারের সাথে সুইচের একটা কানেক্টিভিটি থাকবে। সেটা ইথারনেট হোক অথবা ফাইবার হোক।
আচ্ছা। তাহলে কানেকশনস এর জন্য এই যে অ্যারো মার্ক করা যেটা, এই কানেকশনস এ আমরা আসবো। কানেকশনে এসে ১ম এ এই কানেকশনে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, নিচে দেখাচ্ছে এটা কি কানেকশন। অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ। মানে এটা যদি আমি ক্লিক করি, তাহলে রাউটারে যদি ক্লিক করে এখানে সুইচে কানেক্ট করি, তাহলে অটোমেটিক্যালি রাউটারই সিলেক্ট করে নিবে যে এটা কোন ধরনের কানেকশন হবে। তারপরে হচ্ছে কনসোল কানেকশন। তবে এটা আমরা এখন ব্যবহার করব না। কনসোল কানেকশন, কনসোল মূলত হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয়? এই বাজার থেকে যখন আপনি এই রাউটারটা নিয়ে আসলেন, এটা কিন্তু প্রি কনফিগার না। হ্যাঁ? এই রাউটারটা আপনি বাসাবাড়িতে যখন ওয়াইফাই রাউটারটা নিয়ে আসেন, ওইটা কিন্তু কানেক্ট করার সাথে, সাথে কিন্তু ইন্টারনেট পায় না। সার্ভিস প্রোভাইডারের অথবা আপনি ওই ডিভাইসটাকে কনফিগার করেন। তারপরে হচ্ছে কি করেন? কনফিগার করার পরে কানেক্ট করে দেন। তারপরে ইন্টারনেট কানেক্টিভিটি পান। অনুরূপভাবে এই রাউটারটা যখন বাজার থেকে নিয়ে আসবেন বা কোনো ভেন্ডরের থেকে পারচেজ করে নিয়ে আসবেন, তখন এই ডিভাইসের ভিতরে কোনো প্রি কনফিগার্ড কোনো কিছু থাকবে না। আপনার এই নেটওয়ার্ক টপোলজির রেসপেক্টে যে কনফিগারেশনটা এই ডিভাইসে আপনাকে নিজেই করতে হবে। তাহলে যেহেতু এর অনেকগুলো ইথারনেট ইন্টারফেস থাকবে, যেমন আমি মাউস যদি নিয়ে যাই তাহলে এখানে দেখেন ড্রপ ডাউনে দেখাচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0, 0/0/1, 0/0/2 ৩ টা ইথারনেট পোর্ট দেখাচ্ছে। আবার এটা যদি আমি ক্লিক করি, এখানে ফিজিক্যালি যদি যাই, একটু জুম করি, তাহলে এখানে দেখবেন এই যে ইথারনেট পোর্টগুলো সাধারণত এরকম হয় আরকি। ইথারনেট পোর্টগুলো সাধারণত এইরকম হয় যে গিগ 0/0, গিগ 0/1, গিগ 0/2 এই ৩ টা ইথারনেট পোর্ট এখানে ব্যবহার করা হচ্ছে। এই ইথারনেট পোর্টের ঠিক নিচের দিকে একটু নিচে দেখেন লেখা আছে কনসোল কেবল। কনসোল অক্সিলারি পোর্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট বা সামথিং। তো এই যে কনসোল কেবল বা কনসোল পোর্টটা যে লেখা আছে, আমরা যে ইনিশিয়াল ডিভাইস কনফিগারেশন যেটা করব, ইনিশিয়াল ডিভাইস কনফিগারেশন এর ক্ষেত্রে আমাদের এটা একটু কালার চেঞ্জ করে নিই। ইনিশিয়াল ডিভাইস কনফিগারেশন এর ক্ষেত্রে এই কনসোল পোর্টটা লাগবে। এই কনসোল পোর্টে আমাদের কি করতে হবে? একটা কনসোল কানেক্ট করতে হবে। কনসোলের ক্ষেত্রে আবার ২ টা জিনিস আছে। এই কনসোল কেবলটা হচ্ছে এই ডিভাইসের সাথে সাধারণত থাকে। হ্যাঁ? এই পাশে হচ্ছে যেহেতু এখানে ইউএসবি দেখাচ্ছে, এই পাশে হচ্ছে ছোট একটা ইউএসবি আর এই পাশে হচ্ছে সিরিয়াল একটা পোর্ট। এই সিরিয়াল পোর্ট থেকে আপনি যেহেতু পিসিতে কানেক্ট করবেন, এই সিরিয়াল পোর্ট থেকে আপনার পিসি বা ডেস্কটপে যদি সিরিয়াল পোর্ট থাকে ডিরেক্ট কানেক্ট করতে পারেন। যদি না থাকে এটাকে আবার কি করতে হবে? ইউএসবি তে কনভার্ট করে আপনার এই ল্যাপটপ এটা এই ল্যাপটপের ইউএসবি পোর্টে আপনি কানেক্ট করবেন। তো এই ইউএসবি পোর্টে যখন আপনি কানেক্ট করবেন, এটা হচ্ছে ইউএসবি। এটা হচ্ছে কনভার্টার ব্যবহার করা হলো আরকি, হ্যাঁ? তাহলে এই ইউএসবি পোর্টে কানেক্ট করলে এই কনসোল পোর্ট থেকে আপনি এই ডিভাইসের সিএলআই মোডে যেতে পারবেন। এখন একটা ডিভাইস কনফিগারেশন এর জন্য ২ ভাবে একটা ডিভাইস কনফিগার করতে পারি আমরা, হ্যাঁ? ২ ভাবে একটা ডিভাইস কনফিগার করতে পারি। একটা হচ্ছে অনেকভাবে করা যায়। আপাতত আপনার ২ ভাবেই বলি। হুম? একটা সিএলআই আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল। সিএলআই মিনস হচ্ছে যে কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে ব্রাউজারের মাধ্যমে যখন একটা ডিভাইস আমি কনফিগার করতেছি, তখন এটাকে আমরা বলবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সেটা ব্রাউজার হতে পারে অথবা অন্য কোনো একটা সফটওয়্যার টুলস হতে পারে ভেন্ডর স্পেসিফিক। আর কনসোল কেবল দিয়ে বা হচ্ছে আমরা সিএলআই এর থ্রুতে সিএলআই আমরা কিভাবে একটা ডিভাইসে আমরা সিএলআই দ্যাট মিনস হচ্ছে কনসোলে কানেক্ট করে সিএলআই এর একটা উইন্ডো পেতে পারি একটা ডিভাইস থেকে অথবা আমরা রিমোটলি একটা ডিভাইসে লগ ইন করতে পারি থ্রু টেলনেট অথবা এসএসএইচ। এই জিনিসগুলো একটু কঠিন মনে হবে। আস্তে, আস্তে করে আমরা আগাবো আরকি। টেলনেট কি জিনিস আবার এসএসএইচ কি জিনিস এগুলো দিয়ে কিভাবে কানেক্ট করব, হ্যাঁ? এগুলো নিয়ে আমরা কথা বলবো পরে। আচ্ছা। তো এখন ডিভাইস কনফিগারেশন এর ইনিশিয়াল ডিভাইস কনফিগারেশন এর জন্য যেটা বললাম, আপনার একটা কনসোল কেবল লাগবে। তো কনসোল কেবল ডিভাইসের প্রতিটা ডিভাইসের পিছনের দিকে দেখবেন যে যে সিসকোর যে রাউটার গুলো আছে বা সুইচ গুলো যেগুলো আছে, সিসকো রাউটার এবং সুইচের প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে দেখবেন যে কনসোল কেবল এখানে একটা কনসোল পোর্ট হয় ইউএসবি পোর্ট অথবা ইথারনেট পোর্ট একটা কিছু থাকবে 100%। ওকে। এটাতে কানেক্ট করে কনসোল কানেক্টিভিটি করে তারপরে এখানে আপনি সিএলআই এর একটা প্রম্পট পাবেন। তখন এই ডিভাইসের ইনিশিয়াল কনফিগারেশনটা আপনি করতে পারবেন। ইনিশিয়াল কনফিগারেশনটা করতে পারবেন। আচ্ছা। তো এই ইনিশিয়াল কনফিগারেশন এর আগে আমি হচ্ছে মূলত ডিভাইস কানেক্টিভিটিটা শেষ করি। তাহলে এখানে যেহেতু ডিফারেন্ট ডিভাইস এখানে সিনারিওতে আমাদের রাউটার কনফিগারেশন এর ক্ষেত্রে ২ টা প্রসেস বললা। সেটা হচ্ছে হুম, একটা হচ্ছে সিএলআই আর আরেকটা কি যেন? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই।
আচ্ছা GUI, GUI আচ্ছা। হ্যাঁ, GUI আরো অনেক ওয়ে আছে। যেমন আমি হচ্ছে অটোমেশন এর রেসপেক্ট এ যদি বলি, তাহলে সেটা হচ্ছে আমি API এর থ্রুতে ডিভাইস কনফিগার করতে পারি। আমি হচ্ছে Python এর থ্রুতে বা Ansible এর থ্রুতে ডিভাইস কনফিগারেশন করতে পারি। হ্যাঁ? সেগুলো একটু ডিফারেন্ট, একটু অ্যাডভান্স, ওইগুলো আমরা যে CCNA টপিকস এর ভিতরে এগুলো আপাতত নিয়ে আসতেছি না আরকি। হ্যাঁ? সিম্পলি আপাতত জানি ২ ভাবে, একটা সিসিএন এর হচ্ছে ফাইনাল যে এক্সাম হবে হুম, সেই এক্সামে যদি আমরা এই যে কানেকশন যেটা দিব, হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে কি এই যে এই অপশনটা কি থাকবে যে অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে যে কি টাইপের কানেকশন দিলে সে আচ্ছা, কানেকশন করবে? এই সিসিএনএ অপশনটা কি থাকবে? সিসিএনএ এক্সামের ক্ষেত্রে টপোলজি কানেক্টিভিটি করার কোনো ব্যাপার থাকবে না। সবকিছু কানেক্ট করাই থাকবে। শুধু বলবে যে আমি এই জিনিসটা চাচ্ছি, আপনি এটাকে কিভাবে কনফিগার করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, কানেকশন করাই থাকবে তাহলে। কানেকশন করাই থাকবে। কানেকশনের কোনো ঝামেলা নাই। শুধু বলবে যে আমি এই জিনিসটা চাচ্ছি, আপনি এই জিনিসটা করার পরে এই আউটপুটটা আসবে, বা আপনি হচ্ছে এটা করে দেন। ঠিক আছে? এইভাবে থাকবে। ওকে। হ্যাঁ? এগুলো আমি দেখাই দিব পরে। আচ্ছা, তাহলে এখন আমরা কানেক্টিভিটিটা শেষ করি। এখানে যেহেতু ডিফারেন্ট ডিভাইস কানেকশন, সেহেতু আমরা এখানে দেখতেছি কপার, স্ট্রেইট থ্রো, এই যে কপার, ক্রস ওভার, তারপরে কি আছে? ফাইবার। তো আপাতত আমি আমাদের এই টপোলজির জন্য এই কেবলটাই লাগবে, কপার স্ট্রেইট থ্রো। এই কেবল দিয়ে আমি হচ্ছে কানেক্টিভিটিটা করব। আমি জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক, দেন রাউটারে লেফট মাউস বাটন সিঙ্গেল ক্লিক, দ্যাট এখানে চলে আসছে ইথারনেট পোর্ট। ইউএসবি কনসোল, অক্সিলারি, তারপরে এটা নরমাল কনসোল। এই উপরের এই জিনিসগুলো আমাদের আপাতত এখন আমরা নিচ্ছি না। আমরা কানেক্ট করব ডিভাইস টু ডিভাইস ইথারনেট কেবল দিয়ে। হ্যাঁ? নট কনসোল কেবল, নট অক্সিলারি কেবল, নট ইউএসবি। আমরা কানেক্ট করব হচ্ছে ইথারনেট কেবল দিয়ে, ডিভাইস টু ডিভাইস কানেকশন। গিগাবিট ইথারনেট 0/0/0। এখন গিগাবিট ইথারনেট এটা মিনস হচ্ছে যে ইথারনেটের আবার কিছু ক্যালকুলেশন আছে, বা ইথারনেট আসলে এই যে গিগাবিট ইথারনেট যে আসলো, এটারও কিন্তু একটা ব্যাকএন্ড ইতিহাস আছে। এটা নরমালি ইথারনেটটাকে আ মানে ইভ্যালুয়েট করছে বা এত দূরে নিয়ে আসছে IEEE নামে একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে ১ম এ যদি আমি চিন্তা করি যে ডিভাইস টু ডিভাইস কানেকশনের জন্য যে ইথারনেট কেবলটা ব্যবহার করা হতো, সেটা ছিল হচ্ছে নরমাল নরমাল বলা হইতো যে ইথারনেট। নরমালি বলা হইতো কি? ইথারনেট। যার স্পিড ছিল হচ্ছে 10 এমবিপিএস। মানে ১ সেকেন্ডে সে এই কেবলের ভিতর দিয়ে ১০ এমবি ডাটা যেতে পারবে, ১০ এমবি ডাটা আসতে পারবে। ঠিক আছে? ১০ এমবি ডাটা যেতে পারবে আর ১০ এমবি ডাটা আসতে পারবে। এখানে ডেটা মিনস হচ্ছে আপনি ইন্টারনেট থেকে যে কনটেন্ট গুলো দেখতেছেন বা ডাউনলোড করতেছেন বা আপলোড করতেছেন, এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডেটা। আচ্ছা। তো এইখানে আ তারপরে আসলো ইথারনেটের পরে আসলো ফাস্ট ইথারনেট। ফাস্ট ইথারনেট মিনস হচ্ছে যে 100 এমবিপিএস, মানে একটা ইথারনেট কেবলের ভিতর দিয়ে 100 এমবি পার সেকেন্ডে ডাটা আপলোড এবং ডাউনলোড হতে পারবে। তারপরে ফাস্ট ইথারনেটের পরে আসলো হচ্ছে গিগাবিট ইথারনেট। গিগাবিট ইথারনেট মিনস হচ্ছে যে ১০০০ এমবি ডেটা এট এ টাইম আপলোড এবং ডাউনলোড হতে পারবে। ১০০০ এমবি মিনস হচ্ছে ১ জিবি। এই গিগাবিট ইথারনেট আসলে এখন প্রোডাকশনে মানে খুবই এভেইলেবল। ঠিক আছে? গিগাবিট ইথারনেট খুবই এভেইলেবল। যদি আমি সার্ভিস প্রোভাইডারের রেসপেক্ট এ বলি যে আসলে গিগাবিট ইথারনেট মানে খুবই ন্যূনতম একটা জিনিস। ঠিক আছে? আচ্ছা। এই গিগাবিট ইথারনেটের পরে আসলো হচ্ছে 10 গিগাবিট ইথারনেট। 10 গিগাবিট ইথারনেট। আর 10 গিগাবিট ইথারনেট মিনস হচ্ছে পার সেকেন্ডে 10 জিবি। মানে ১ সেকেন্ডে একটা ইথারনেট পোর্ট দিয়ে, সেটা হচ্ছে ইথারনেট পোর্ট, সেটা কপারও হতে পারে, আবার ফাইবারও হতে পারে। মানে মিডিয়াটা হচ্ছে কপারও হতে পারে, আবার ফাইবারও হতে পারে। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা আসবো আস্তে, আস্তে করে। তো এই ইথারনেট পোর্টও দেখা যাচ্ছে সেকেন্ডে 10 জিবি ডেটা আপলোড এবং ডাউনলোড করতে পারে। তারপরে 10 জিবির 10 গিগাবিট ইথারনেটের পরে আসলো 100 গিগাবিট ইথারনেট। মানে হচ্ছে সেকেন্ডে 100 গিগ। তারপরে 400 গিগ ইথারনেট। এখন 100 গিগ, 400 গিগ ইথারনেট, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্লডে যে বড়, বড় আ সার্ভিস প্রোভাইডার গুলো আছে, সেই সার্ভিস প্রোভাইডার গুলো ব্যবহার করে। তারপরে Google, Facebook, হ্যাঁ? এদের যেহেতু ডাটা ভলিউম অনেক বেশি, তো এরা দেখা যাচ্ছে 100 গিগাবিট ইথারনেট, 400 গিগাবিট ইথারনেট, এই ইথারনেট কানেক্টিভিটি গুলো ব্যবহার করে। ঠিক আছে? তো
তো এগুলোর যে কানেক্টিভিটি যখন ইথারনেট হচ্ছে এই যে আমি হচ্ছে ইথারনেট সিলেক্ট করছি গিগাবিট ইথারনেট। তার মানে হচ্ছে আমি যদি ফিজিক্যালি চিন্তা করি, আমি তো এখানে সিমুলেশনে দেখাচ্ছি। আমি যদি এটাকে ফিজিক্যালি চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা কপার কেবল যেটার ২ পাশে RJ45 কানেক্টর লাগানো থাকবে। একটা কপার কেবল এটার অর্থটা হচ্ছে এরকম যে একটা কপার কেবল আম আমি যদি এটাকে বলি একটা কপার কেবল, এই কপার কেবলের এই পাশে হচ্ছে একটা RJ45 কানেক্টর লাগানো থাকবে। এই পাশে একটা RJ45 কানেক্টর লাগানো থাকবে। ঠিক আছে? এই একটা কানেক্টর গিয়ে হচ্ছে রাউটারের একটা ইথারনেট পোর্টে ঢুকবে। আর আরেকটা কানেক্টর এসে সুইচের একটা ইথারনেট পোর্টে ঢুকবে। তখন আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটিটা হবে আরকি বেসিক্যালি। তো যেহেতু আমরা এখানে সফটওয়্যারে দেখতেছি, তাহলে সফটওয়্যারে আমরা কিভাবে কানেক্ট করব? সফটওয়্যারে কানেক্ট করতেছি জাস্ট আমাদের স্ট্রেইট থ্রো কেবল। যেহেতু এটা ডিফারেন্ট ডিভাইস, তো গিগাবিট ইথারনেট তারপরে যেকোনো পোর্টই হতে পারে। এখানে অনেকগুলো পোর্ট আছে, হ্যাঁ? যে ১ থেকে ২৪ নম্বর পোর্ট পর্যন্ত ফার্স্ট ইথারনেট। আর তারপরে আছে গিগাবিট ইথারনেট 0/1, গিগাবিট ইথারনেট 0/2 তবে আমি রাউটার থেকে গিগাবিট ইথারনেট নিছি তার মানে এই সুইচে এসে ফার্স্ট ইথারনেট সিলেক্ট করব, তাতে করে ভুল হবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি ইথারনেট থেকে ইথারনেটে কানেক্ট করবেন। সিম্পল কথা হচ্ছে কি আপনি ইথারনেট থেকে ইথারনেটে কানেক্ট করবেন। সেটা ফার্স্ট ইথারনেট হইলে কি হবে? আবার গিগাবিট ইথারনেট হলে কি হবে? সেটা আচ্ছা ১ টা মিনিট। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা বললাম যে ইথারনেট কেবল আমি রাউটারের একটা ইথারনেট পোর্ট সিলেক্ট করব। সুইচের ক্ষেত্রে একটা যেকোনো একটা ফার্স্ট ইথারনেটও হতে পারে অথবা গিগাবিট ইথারনেট। আমি গিগাবিট ইথারনেটই সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসবো সুইচ থেকে আমরা এবার পিসি। সুইচ থেকে আমি একটা ফার্স্ট ইথারনেট 0/1 তারপরে হচ্ছে দেখব যে পিসি এর ক্ষেত্রে একটা ইথারনেট কেবল এখানে দেওয়া আছে। ইউএসবি আছে, RS-232 আছে আর হচ্ছে ফার্স্ট ইথারনেট আছে। আমরা ফার্স্ট ইথারনেট সিলেক্ট করলাম। আবার ফার্স্ট ইথারনেট 2 থেকে আমরা এই পিসির সিলেকশনটা দিলাম। ফার্স্ট ইথারনেট ছিল। তাহলে এই কানেক্টিভিটিটাও আপনারা করতে পারবেন। যা সিসকো প্যাকেট ট্রেসার সবার সেটআপ আছে না? জি আছে ভাইয়া। ওকে। তাহলে এই কানেক্টিভিটিটা একটু করে ফেলেন তো। এই সিমুলেশন সফটওয়্যারে এটা দেখাচ্ছে হচ্ছে গ্রিন মার্ক আর এটা দেখাচ্ছে হচ্ছে রেড মার্ক। ঠিক আছে? তার মানে আমরা এই সিমুলেশন সফটওয়্যারে যখন কাজ করব, তখন গ্রিন মার্ক মিনস হচ্ছে আমি বুঝবো যে এটা হচ্ছে আপ অ্যান্ড রানিং। যদি রেড মার্ক থাকে তাহলে এটা আপ অ্যান্ড রানিং না বা ডাউন আরকি, হ্যাঁ? সহজ কথায় আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে ডাউন। আচ্ছা। আমি যদি ফিজিক্যালি এই রাউটারটাকে দেখি, তাহলে রাউটারটা আ যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা উইন্ডো আমি দেখতে পাবো। রাউটারের একপাশে এরকম একটা উইন্ডো দেখতে পাবো। তো এখানে একটা পাওয়ারের কেবল থাকবে। এই যে এটা হচ্ছে পাওয়ারের কেবল মেনশন করছে এই জায়গাটায়। এই জায়গাটায় এটাকে পাওয়ারের কেবল মেনশন করছে এবং এখানে এই যে সুইচ অন অফ এর একটা ব্যাপার আছে। তো এখানে দেখেন অন আছে। গ্রিন বাটন দ্যাট মিনস ইয়া করা দ্যাট মিনস হচ্ছে অন আছে। তারপর অন আছে বাট হচ্ছে আমি ওখানে ডাউন পাচ্ছি। তো এটার আরেকটা কারণ হতে পারে। একটা কারণ যে আমি হচ্ছে রাউটারে পাওয়ার কেবলটা কানেক্ট করি নাই বা পাওয়ার দেই নাই। এটা একটা কারণ হতে পারে যে এই যে এই রেড মার্ক দেখানোর বা হচ্ছে ফিজিক্যালি না পাওয়ার। আ আরেকটা কারণ হতে পারে যে এই ডিভাইসে যে পোর্টগুলো আছে ইথারনেট পোর্টগুলো এটা দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি শাটডাউন করা আছে। যখন আমরা ভেন্ডর থেকে ডিভাইস নিয়ে আসি, তখন আসলে ম্যানুয়ালি শাটডাউনই করা থাকে। রাউটারের ক্ষেত্রে, সিসকো রাউটারের ক্ষেত্রে পোর্টগুলো শাটডাউন করা থাকে। আর সুইচের ক্ষেত্রে পোর্টগুলো শাটডাউন করা থাকে না। মানে মানে আপ করা থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্ট আপ হিসেবে থাকে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা আপ করতে চাই, তাহলে প্রথমত যেটা করতে হবে, এইভাবে ফিজিক্যালি তো এইভাবে ডিভাইসের উপরে ক্লিক করলে এরকম উইন্ডো আসবে না। আসবে কি? আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইরকম এই যে একটা কনসোল কেবল, এই যে এখানে দেখেন কনসোল, একটা কনসোল কেবল কানেক্ট করতে হবে এই রাউটারের সাথে একটা কনসোল কেবল। আমরা এই কনসোল কেবল এই যে এখানে দেখেন দেওয়া আছে কনসোল কেবল এবং বামের দিকে একটা ইথারনেট সিম্বল দেওয়া আছে। কনসোল দেন এই PC1 এর আমরা RS-232 তে কানেক্ট করব। RS-232
যখন আমি পিসিতে কানেক্ট করলাম, মানে ফিজিক্যালি একটা ইথারনেট কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলাম। এখন পিসিতে আমরা পিসি দিয়ে কি করব? রাউটার অ্যাক্সেস করব। এখন পিসি থেকে যদি রাউটারকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের আমি যেমন একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করতেছি, উইন্ডোজ 10, এরকম অনেক অ্যাপ্লিকেশনই হচ্ছে আপনার উইন্ডোজ 10 এর ভিতরে দেওয়া থাকবে। ঠিক আছে? তো সেইরকম একটা টার্মিনাল সফটওয়্যার, এখন টার্মিনাল সফটওয়্যার হচ্ছে যেকোনো আ টার্মিনাল সফটওয়্যারই হতে পারে। যেমন আপনার সবচাইতে পরিচিত টার্মিনাল সফটওয়্যার হচ্ছে পুটি। এটা হচ্ছে একটা টার্মিনাল সফটওয়্যার। তারপরে সিকিউর সিআরটি, সিকিউর সিআরটি এটা হচ্ছে একটা টার্মিনাল সফটওয়্যার। ঠিক আছে? সিকিউর সিআরটি এটা হচ্ছে আরেকটা টার্মিনাল সফটওয়্যার। তাহলে এই যে টার্মিনাল সফটওয়্যার গুলো, যেকোনো একটা টার্মিনাল সফটওয়্যার আমি কি করতে পারি? ব্যবহার করতে পারি। লাইক আমি এক্সাম্পল বললাম পুটি, এটা হচ্ছে একটা টার্মিনাল সফটওয়্যার। আচ্ছা, এইখানে আমরা সিলেক্ট করব হচ্ছে সিরিয়াল। এখন সিরিয়াল যখন সিলেক্ট করব, তখন এখানে দেখেন দেওয়া আছে COM1, দ্যাট মিন্স কমিউনিকেশন পোর্ট 1। আপনার এই COM1 আমি যখন আমার ল্যাপটপটাকে একটা ইউএসবি পোর্টে কানেক্ট করব এই সিরিয়াল কানেকশনের জন্য, তখন এখানে এই COM1 পাচ্ছে না, COM2 পাচ্ছে না, 3 পাচ্ছে, এটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা তো আমাকে বুঝতে হবে যে এটা আসলে কি পাচ্ছে। হ্যাঁ, ওই অনুযায়ী আমাকে এই নাম্বারটা বলতে হবে। এই জায়গায় নাম্বারটা বলতে হবে। কিছু সফটওয়্যার আছে এই নাম্বারটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। কিছু সফটওয়্যার আছে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। যদি পুটি হয় তাহলে আমাদেরকে আলাদাভাবে বলে দিতে হয়। আচ্ছা, যেমন এই যে সফটওয়্যারে যখন আমি দেখেন এই ২ টা জিনিস আমি দেখাচ্ছি। একটা দেখাচ্ছি ফিজিক্যাল, এটা দেখাচ্ছি ফিজিক্যালি যখন আমি সফটওয়্যার দিয়ে কাজ করব। আর এটা হচ্ছে সিমুলেশন সফটওয়্যারের ভিতরেই যখন আমি টার্মিনাল আম ইয়াটাতে ক্লিক করলাম, টার্মিনাল এই আ উইন্ডোতে ক্লিক করলাম, তখন আমাকে পোর্ট কনফিগারেশন এখানে দেখেন বিটস পার সেকেন্ড 9600। ডিফল্ট এই রেটটাই থাকে। তবে সিসকোর কিছু ডিভাইসের জন্য এই বিট রেটটা ভ্যারি করতে পারে। দেখা যাচ্ছে কিছু ডিভাইসের জন্য 115200। তো ওইটা আপনাকে একটু দেখে নিতে হবে স্পেসিফিকেশন আসলে এটা বিট রেটটা কত আরকি। ডাটা বিটস 8, প্যারিটি নান, স্টপ বিটস 1 আর ফ্লো কন্ট্রোল নান। এই সেটিংটা আপনার থাকতে হবে। এই সেটিংটা থাকতে হবে। তার মানে হচ্ছে এই যে সিরিয়াল যখন আমি সিলেক্ট করলাম, তখন ব্যাকএন্ডে আসলে এই এই কি বলে এই সেটিংটাই আছে পুটির। পুটির যদি ফিচারের ভিতরে যাই, উইন্ডো কালার সিলেকশন আ আ আ সিরিয়াল, এই যে একেবারে নিচে এই একেবারে নিচে দেখেন সিরিয়াল। সিরিয়ালে দেখেন এখানে কমিউনিকেশন পোর্টের নাম। এখানে কমিউনিকেশন পোর্টের নাম আলাদাভাবে দেখা যাচ্ছে, মানে দেখাচ্ছে না। ডিফল্ট সফটওয়্যার হচ্ছে কমিউনিকেশন 1 দিয়ে ডিরেক্ট কানেক্ট করে আরকি। তো আমাদের পিসির ক্ষেত্রে আসলে এটা কমিউনিকেশন পোর্ট 1 হবে না। হ্যাঁ? ডিফারেন্ট কোনো পোর্ট হবে। বাউড রেট যদি ডিফারেন্ট হয় তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে ডিভাইসের রেসপেক্টে। ফ্লো কন্ট্রোল এখানে কি দিয়েছে? না। ঠিক আছে? এই সেটিংটা দিয়ে আপনাকে ওপেন করতে হবে। যখন ওপেন করবেন, যখন দ্যাট মিনস আমি যখন ওকে করলাম, তখন দেখেন এই যে আমি অন্য একটা ডিভাইসের কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো ডিভাইসটাকে যদি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ইনিশিয়ালাইজিং হার্ডওয়্যার, চেকিং পিসিআই, হাবিজাবি, সিস্টেম সফটওয়্যার ভার্সন, এগুলো দিয়ে নিচের দিকে ডিভাইসের একটা পরিচিতি আমি মিনিমাম পাবো। যে এটা হচ্ছে সিসকো আইওএস সফটওয়্যার, আইএসআর সফটওয়্যার, x86, তার মানে হচ্ছে আইএসআর সিরিজের যে রাউটারটাতে আমি কনসোল কানেক্ট করছি, ওই ডিভাইসটাকে সে এই টার্মিনাল সফটওয়্যার দিয়ে নিয়ে আসছে। আইএসআর 4331। দেখেন আমি যখন ডিভাইসটা নিছি, এই ডিভাইসে লেখা ছিল যে আইএসআর 4331, ডিভাইস নেম রাউটার 1, তারপরে ডিভাইস মডেল আইএসআর 4331। ওকে। তো এটা এটা সেট করার পরে ওপেন দিবেন। তারপরে হচ্ছে আপনি ডিভাইসে এরকম একটা উইন্ডোতে চলে যাবেন। এরকম একটা উইন্ডো পাবেন আরকি। ঠিক আছে? যেটাকে আমরা বলি হচ্ছে CLI প্রম্পট, কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা। তাহলে এটা গেল হচ্ছে ফিজিক্যালি। এটা আমরা আ আপাতত ক্লোজ করতেছি। আর সফটওয়্যারে। ১ম এ আমাকে জিজ্ঞাসা করে যে, "Would you like to enter the initial configuration dialog?" তার মানে আপনি ধরেন একটা সফটওয়্যার ইনস্টল করতেছেন। সফটওয়্যার ইনস্টল করতে গেলে কি বলে? নেক্সট দেন, তারপরে কিছু সিলেক্ট বক্স থাকতে পারে। বলতে পারে যে আপনি আ এই সফটওয়্যারটাকে ডেস্কটপে শর্টকাট করতে চাচ্ছেন কিনা?
বা হচ্ছে এই যে স্টার্ট মেনুতে নিয়ে আসতে চাচ্ছেন কিনা এরকম কিছু মানে চেক বক্স থাকে। তারপরে এটার ডিরেক্টরি কোনটা হবে এগুলো থেকে নেক্সট করে আপনি দিয়ে দেন আরকি। এটা হচ্ছে আপনার একটা সেটআপ মেনু বলা যেতে পারে আরকি, হ্যাঁ? তো এই ডিভাইসটাকে আমরা ২ টা ওয়েতে কনফিগার করতে পারি। একটা হচ্ছে আমি যেটা কনফিগার করব সেটাই। আর আরেকটা হচ্ছে সে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, ওই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। সেটাকে বলে হচ্ছে সেটআপ মানে আ উম সেটআপ কনফিগারেশন সে জিজ্ঞাসা করবে, আমি হচ্ছে একটা করে উত্তর দেব। তো আমরা আসলে এরকম কিছু চাচ্ছি না। আমরা বলতেছি যে আমরা নিজেরাই নিজেদের মতো করে কনফিগার করব। তাহলে would you like to enter the initial configuration dialog? এই জায়গায় আমরা দিব হচ্ছে নো। আমরা কোন ডায়ালগের মাধ্যমে ডিভাইস কনফিগার করব না। আমরা আমাদের মতো করে কনফিগার করব। যখন আমি এখানে নো দিব, এন্টার দেওয়ার পরে আমাদের এখানে দেখাবে রাউটার ইস গ্রেটার দ্যান। যেহেতু ডিভাইসটা রাউটার, সিসকো রাউটার, তো সেহেতু ডিফল্ট নাম হিসেবে এখানে দিয়ে রাখছে রাউটার। এটা হচ্ছে রাউটারের নাম। ডিফল্ট নেম হচ্ছে, যদি রাউটার হয় রাউটার থাকে, আর যদি সুইচ হয় তাহলে সুইচ থাকে। তারপর এখানে কি দেখাচ্ছে ইজ গ্রেটার দ্যান। ইজ গ্রেটার দ্যান একটা সিম্বল। এই সিম্বলেরও একটা মানে অর্থ আছে। এই সিম্বলেরও একটা অর্থ আছে। এই সিম্বলের অর্থ হচ্ছে আমরা ডিভাইসে কোন মোডে আমরা এই ডিভাইসটাকে অ্যাক্সেস করতেছি। হ্যাঁ? যে কিছু ডিভাইসে আমরা যে উইন্ডোজের কথাই যদি বলি, উইন্ডোজে তো বিভিন্ন ধরনের ইউজার হতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার থাকতে পারে, পাওয়ার ইউজার থাকতে পারে। হ্যাঁ? আপনারা এগুলো জানেন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার কি করতে পারে? সবকিছু করতে পারে। কিন্তু পাওয়ার ইউজার কি করতে পারে? পাওয়ার ইউজার রেসপেক্টিভ মানে যতটুকু আ অ্যাক্সেস দেওয়া হয় আরকি প্রোফাইলে, সেই অনুযায়ী সেই কাজগুলোকে এক্সিকিউট করতে পারে। তা আমরা বলতে পারি যে পাওয়ার ইউজার মিনস হচ্ছে উইন্ডোজ এর ক্ষেত্রে রিড অনলি ইউজার আরকি। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি একটা নোডে একটা ডিভাইসে লগইন করতেছি। ডিভাইসে আমি কি করতে পারবো, কি করতে পারবো না। এই জিনিসগুলো কিছু সিম্বলিক লেটার দিয়ে আমাদেরকে বোঝানো হয় যে আমি রাউটারে লগইন করছি বা রাউটারে আমি অ্যাক্সেস করছি। আমি আছি হচ্ছে ইস গ্রেটার দ্যান। দ্যাট মিনস হচ্ছে আমি হচ্ছে এখানে কি করতে পারবো? রিড অনলি কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবো। তার মানে হচ্ছে আমি রিড মোডে আছি। ঠিক আছে? রিড মোডে আছি। আমি যদি যে এই সিসকো রাউটার বা সুইচের ক্ষেত্রে যেকোনো একটা মোডে থাকা অবস্থায় যদি কোশ্চেন মার্ক যদি প্লেস করি, শিফট কোশ্চেন মার্ক কিবোর্ড থেকে যদি চিন্তা করি যে কোশ্চেন মার্ক যদি প্লেস করি তাহলে এখানে আমাকে দেখাবে যে এই যে পজিশনে আমি আছি বা যে ডিরেক্টরিতে আমি আছি, এই ডিরেক্টরিতে কি কমান্ড এক্সিকিউট করতে পারবো। লিস্ট তার একটা লিস্ট। যেমন আমি কি করতে পারবো? লগ আউট করতে পারবো এখান থেকে। কোন কিছুকে পিং করতে পারবো। টেলনেট করতে পারবো। টার্মিনালে যেতে পারবো। ট্রেস রাউট করতে পারবো। শো করতে পারবো কোন কমান্ড। ঠিক আছে? বাট ডিভাইসটাকে যে কনফিগার করতে পারবো এই মোড থেকে এটা কিন্তু নাই। কনফিগার করতে পারতে হলে এখানে কনফিগ টার্মিনাল বা সিরিয়াল বা কনফিগ এরকম কিছু থাকতো। এরকম কিছু নাই এখানে। ঠিক আছে? তাহলে এই মোডটাকে আমরা বলতেছি হচ্ছে ইউজার মোড। এটাকে বলতেছি আমরা কি? ইউজার মোড। রিড অনলি ইউজার মোড অথবা রিড অনলি ইউজার মোড। এই মোড থেকে যদি আমরা পরবর্তী স্টেপে যেতে চাই তাহলে আমাদের টার্ন অন প্রিভিলেজ কমান্ডস। আমরা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ কমান্ডস যদি প্লেস করতে চাই তাহলে এখানে আমাদের প্লেস করতে হবে কোন কমান্ড? এনেবল। এনেবলের পরে আমি যদি আবার দেখতে চাই, এনেবলের পরে আবার হেল্প নিচ্ছি। এনেবলের পরে এখানে যেমন দেওয়া আছে 0 to 15, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। 0 to 15 ভিউ। তো এনেবল তারপরে এন্টার দিলাম। তারপর অনুরূপভাবে যখন আবারও হেল্প চাচ্ছি তার কাছে, এনেবল করার পরে যখন আবারও হেল্প চাচ্ছি, এই যে দেখুন এখন আগে ছিল ইস গ্রেটার দ্যান, এখন আসছে হচ্ছে রাউটারের পরে হ্যাশ। হ্যাশ মিনস হচ্ছে আমি সিসকো ডিভাইসে প্রিভিলেজ মোডে আছে এখন। প্রিভিলেজ মোডে আছি আরকি, হ্যাঁ? এখন অ্যাডমিনিস্ট্রেটর এই প্রিভিলেজটাকে ফুল প্রিভিলেজ দিতে পারে অথবা লিমিটেড প্রিভিলেজ দিতে পারে। ঠিক আছে? আমি আপাতত এখানে ডিফল্ট ডিভাইসের ক্ষেত্রে এই প্রিভিলেজ মোড মিনস হচ্ছে সে ফুল প্রিভিলেজড। ওকে। তো প্রিভিলেজ মোড কিভাবে বুঝবো? সেটা হচ্ছে হ্যাশ। যদি হ্যাশ থাকে আমারটাতে ইনেবল যাওয়ার পরে পাসওয়ার্ড চাচ্ছে। এটা কেন? পাসওয়ার্ড চাচ্ছে তাহলেও মনে হয় এই ডিভাইসে পাসওয়ার্ড সেট আছে। ডিভাইসে তাহলে দিতে হবে সিসকো। পাসওয়ার্ডটা লিখতে হবে সিসকো। ডিফল্ট যদি কোনো আগের প্রি কনফিগার না হয় আরকি। সিসকো লিখলেই স্মল লেটার চলে আসার কথা এরকম। রাউটার হ্যাশ। আসছে কি? না, CISCO। আচ্ছা, CISCO
সিসকো, CISCO, সিসকো। আসছে? না। আচ্ছা, তাহলে আমি যে রাউটার মডেলটা নিছি আপাতত 4331, এই মডেলটা একটু নিতে হবে। এটা হচ্ছে আমরা পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড দেখতে পাচ্ছি না। এই পাসওয়ার্ড রিসেট গুলো আমরা শিখবো, তবে আজকে না, আস্তে আস্তে করে। 4331 এই ডিভাইসটা হয়তোবা কোনো একটা ডিভাইস আপনি নিছেন যেটাতে আসলে কিছু প্রি কনফিগার্ড আছে, এরকম কিছু হবে একটা। আচ্ছা, তো এই অবস্থায় আসার পরে যে হ্যাশ, তারপরে আমি হেল্প চাচ্ছি তার কাছে, সে আমাকে হেল্প করতেছে, বলছে যে এখানে আপনি এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারেন। দেখেন, এখন যে লিস্ট অফ কমান্ড আমি দেখতেছি, আগের যে লিস্ট অফ কমান্ড, দেখেন অনেক তফাৎ আছে। এখানে দেখা যাচ্ছে যে যদি 10টা থাকে, এখানে মিনিমাম 20টা আছে। মানে জাস্ট এক্সাম্পল, আমি গুণে বলছি না, বাট আপনারা গুণে দেখতে পারেন আরকি। আচ্ছা, তো আমরা আছি হচ্ছে এখন প্রিভিলেজ মোডে, রাউটারের প্রিভিলেজ মোডে। আমি প্রিভিলেজ মোডে থেকে ডিভাইসকে কি করতে পারবো? ডিভাইসের কনফিগারেশন সেভ করতে পারবো। কি করতে পারবো? ডিভাইসটাকে রিলোড করতে পারবো, মানে রিবুট করতে পারবো। শো কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবো। আরো কিছু কমান্ড দিতে পারবো। আমি মেজর মেজর কমান্ডের কথা বলছি। আমি কনফিগারেশন মোডে যেতে পারবো। এই কনফিগার লেখাটা কিন্তু আগের এই লিস্টের ভিতরে ছিল না। এই লিস্টের ভিতরে কোথাও লেখা ছিল না কনফিগার। সি দিয়ে একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে কানেক্ট। আচ্ছা, তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি কনফিগার, তার মানে এখন আমি কনফিগার মোডে যেতে পারবো। এন্টার কনফিগারেশন মোড। যখনই আমি কনফিগারেশন মোডে যেতে পারবো, তখন ডিভাইসটাকে কি করতে পারবো? কনফিগার করতে পারবো। এন্ড কনফিগারের পরে আমি হেল্প নিচ্ছি। এখানে আবার অতিরিক্ত আরেকটা জিনিস দেখাচ্ছে, টার্মিনাল। আমি কনফিগার দিয়ে যদি এন্টার দিই, তাও হবে। কনফিগার দিয়ে যদি এন্টার দিই, তাও আমি কনফিগারেশন মোডে যেতে পারবো। আবার কনফিগারের পরে যদি আমি টি লিখি, দেখেন আমি কনফিগার লিখলাম, তারপরে এখানে কিছু জাস্ট টি লিখছি, টি, তারপর হচ্ছে ট্যাব, সে কিন্তু কমপ্লিট করে নিচ্ছে। ঠিক আছে? তার মানে হচ্ছে যে একটা কমান্ড কিওয়ার্ড, যেটা একটা কমান্ড কিওয়ার্ডের দেখা যাচ্ছে একটা বা দুইটা ক্যারেক্টার যদি আমরা লিখি, লিখার পরে যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, তাহলে ওই ওয়ার্ডের, কমান্ড কিওয়ার্ডের ফুল ওয়ার্ডটাই চলে আসে এখানে। হ্যাঁ? তারপরে কনফিগার টার্মিনাল, দেন যদি এন্টার দিই, তখন আমাকে, এখন আবার একটু চেহারা চেঞ্জ হয়ে গেছে। এন্টার কনফিগারেশন কমান্ডস 1 পার লাইন। তো এখানে দেখেন রাউটার, তারপরে এখানে হ্যাশ ঠিকই আছে, কিন্তু মাঝখানে চলে আসছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কনফিগার। তার মানে এখন আমি কোন মোডে আছি? কনফিগারেশন মোডে আছি। এন্ড কনফিগারেশন মোডে এসে আমি কি করব আমি জানি না। তখনও আমি কি করতে পারি? হেল্প নিতে পারি। যে আমাকে বলছে আপনি এই কমান্ড গুলো দিতে পারবেন। এই কমান্ড গুলো এক্সিকিউট করতে পারবেন। মানে প্রতিটা সেকশন, প্রতিটা ডিরেক্টরিতে আপনাকে যদি হেল্প পেতে হয়, তাহলে জাস্ট কোশ্চেন মার্ক। ওকে। আচ্ছা, যেমন একটা জিনিস আমাদের এখানে মিনিমাম কনফিগার করতেই হবে, যে আমাদের এখানে রেড মার্ক দেখাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে এই রাউটারের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে সে ডাউন দেখাচ্ছে। রাউটারটা পাওয়ার অন আছে বিধায় আমি কনসোল দিয়ে ডিভাইসে টার্মিনালের টার্মিনাল উইন্ডোটাতে যেতে পারছি, টার্মিনাল উইন্ডোটাতে যেতে পারছি। এখন আমাকে দেখতে হবে যে ইথারনেট কেবলটা দিয়ে আমি কানেক্ট করছি সুইচে, তাহলে এই ইথারনেট কেবলের যে রাউটার ইন্ডে যে পোর্টটা, এই পোর্টটা ডাউন আছে। তাহলে এটা আমাকে প্রথমত কি করতে হবে? প্রথমত আমাকে ভেরিফাই করতে হবে আসলেই কি ডাউন আছে কিনা। তাহলে ভেরিফিকেশনের জন্য এগুলো আস্তে আস্তে আমরা আরো ডিটেইলস শিখবো। শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডটা আমরা দিব। শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ, মানে এটা পুরোটা আপনার লিখা লাগবে না। আবারও বলতেছি যে এসএইচ দিয়ে আমি যখন ট্যাব দিব, শো চলে আসলো। আইপি, আইপি বলে দিলাম, তারপর ইন্টারফেস, আইএনটি দিয়ে যদি ট্যাব দেই, ইন্টারফেস চলে আসবে। বিআর দিয়ে যদি ট্যাব দেই, ব্রিফ চলে আসবে। তাহলে শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা যদি দেই, তাহলে এখানে দেখবো আমাদের যে ইন্টারফেস গুলো আছে, এখানে তিনটা ইন্টারফেসের কথা বলা হচ্ছে। গিগাবিট ইথারনেট 0/0, 0/1, 0/0/1, আর একটা হচ্ছে 0/0/2। এখানে এই কলামটা হচ্ছে ইন্টারফেস কলাম, এই কলামটা হচ্ছে আইপি অ্যাড্রেসের কলাম। আমি কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। আইপি অ্যাড্রেস আবার কি জিনিস, এটা নিয়ে আমি কথা বলবো।
আপাতত বলে নিই যে আইপি অ্যাড্রেস মিনস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা ইন্টারনেট কমিউনিকেশন করি। আইপি অ্যাড্রেসের একটা কলাম, তারপরে এখানে দেখাচ্ছে ওকে, মানে ওকে আছে কিনা, মেথড এখানে কোনোভাবে সেট করা হয়েছে কিনা অটোমেটিক্যালি অথবা ম্যানুয়ালি, তারপরে স্ট্যাটাস, স্ট্যাটাসের এখানে বলা আছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, আর প্রোটোকল এটা হচ্ছে ডাউন, প্রোটোকল ডাউন। আর প্রোটোকলের দিকে প্রোটোকলটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই ফার্স্ট যে স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, তার মানে হচ্ছে এই যে তিনটা পোর্ট, এই তিনটা ইথারনেট পোর্ট যখন বাজারে ডিভাইসটা দেওয়া হয়েছে বিক্রির জন্য, তখন এই ইথারনেট পোর্টগুলোকে শাটডাউন করে মানে মার্কেটে দেওয়া হয়েছে বা দেওয়া হয় সিসকোর ক্ষেত্রে। আচ্ছা, তো এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন তার মানে হচ্ছে এই পোর্টটা ডাউন। এখন এই পোর্টটাকে আমরা মিনিমাম একটা কমান্ড দিয়ে কি করতে হবে, আমাদের এই তিনটা পোর্টকে আপ করতে হবে, অথবা তিনটা পোর্টকে আমি আপ করতে চাচ্ছি না, যেহেতু এখানে একটা পোর্ট অনলি আছে, তো এখানে আমি ইন্টারফেস গুলোকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ইন্টারফেস গুলোকে এখানে দেখাচ্ছে না, ঠিক আছে, যে এটা কি x0/0 বা এটা কি x0/1, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি যে এটা কোন পোর্ট, এটা কোন পোর্ট, এটা আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, যেহেতু আমরা কানেক্ট করার সময় গিগাবিট ইথারনেট 0/0 আমরা সিলেক্ট করেই দিছিলাম, তো আমরা জানি এই পোর্টটাই, তো এটাকে আমরা কপি করব, অথবা যদি আমি এখন কনফিগারেশন টার্মিনাল সংক্ষেপে লিখলাম, তারপরে ইন্টারফেস জি দিয়ে যদি ট্যাব দেই, জি দিয়ে শুধু যদি ট্যাব দেই, তাহলে গিগাবিট ইথারনেট চলে আসলো। তারপরে কি আমি আবার হেল্প নিচ্ছি, গিগাবিট ইথারনেট ইন্টারফেস নাম্বার, তাহলে 0, তারপরে বাই 0, নাম্বারগুলো এইভাবে হয় আর কি, হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে 0, তার মানে 0/0/0, দেন এন্টার। তাহলে এটাকে আমি একটা মিনিমাম একটা কমান্ড দিতে হবে আমাকে, নো শাটডাউন। নো শাটডাউনের অর্থটা হচ্ছে যে এই ইন্টারফেসটাকে বলা যায় এই ইন্টারফেসটা আপ স্টেটে নিয়ে আসা, মানে এখন যে স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, তখন অ্যাডমিনিস্ট্রেটিভলি দেখাবে আপ। তাহলে আমরা এখানে দেখাইলাম নো শাটডাউন, নো শাটডাউন, তারপরে ইন্টারফেস থেকে এখান থেকে আমরা চাইলে প্রিভিলেজ মোডে একবারে চলে যেতে পারি, মানে আমি যদি এক্সিট লিখি, আমি তো একটা সাব ডিরেক্টরিতে আসছি, তাই না, এখন যদি এক্সিট দেই, তাহলে ওয়ান স্টেপ ব্যাক করবে। এক্সিট যে কোনো জায়গা থেকে যদি আমি এক্সিট দিই, রাউটারের কনফিগারেশন মোড বা প্রিভিলেজ মোড থেকে যখন আমি এক্সিট দিব, ওয়ান স্টেপ ব্যাক করবে, ওয়ান স্টেপ ব্যাক। তো এক্সিটের জায়গায় আমি যদি এন্ড দেই, তাহলে সেটা একবারে মাদার স্টেটে চলে আসবে, একবারে প্রিভিলেজ মোডে চলে আসবে। তার মানে এখানে আমাদেরকে কি করতে হইতো, এই মোডে আসার জন্য দুইবার এক্সিট দেওয়া লাগতো, একবার এক্সিট দিয়ে সে প্রিভিলেজ মোডে আসবে, মানে কনফিগারেশন মোডে আসবে, কনফিগারেশন মোড থেকে আবার এক্সিট দিলে তখন এই প্রিভিলেজ মোডে আসবে। আমি একবারেই যদি এই প্রিভিলেজ মোডে আসতে চাই, তাহলে আমি এই এক্সিটের জায়গায় এন্ড কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এখন আমি যদি আবার পুনরায় ওই কমান্ডটা দিই শো আইপি ইন্টারফেস ব্রিফ, তখন আমাকে দেখাবে যে গিগাবিট ইথারনেট 0/0 আনঅ্যাসাইন্ড, এখানে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আনঅ্যাসাইন্ডই দেখাচ্ছে, এখানে মেথড এটা আইপি অ্যাড্রেস সেট করা হয় নাই, বাট স্ট্যাটাসটা আমি এখানে দেখতে পাচ্ছি আপ। স্ট্যাটাসটা কি দেখতে পাচ্ছি, আগে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, এখন এই স্ট্যাটাসটা হয়ে গেছে আপ। কিসের কারণে, এই কমান্ডটা দেওয়ার কারণে, নো শাটডাউন। তাহলে এতটুকু কি করতে পারছি আমরা? ওকে, তাহলে যে এই ইন্টারফেসটা আমরা এখন আপ পাচ্ছি, তার মানে এই ইন্টারফেসটা যে আপ পাচ্ছি, তার মানে এখন দেখেন যে রাউটারের এই যে রেড মার্কটা যেটা ছিল, সেই রেড মার্কটা কিন্তু এখন আর নাই, সবগুলো হচ্ছে কি গ্রিন মার্ক, সবগুলো হচ্ছে গ্রিন মার্ক। তাহলে এই ডিভাইসটাতে যদি আমি লগ ইন করতে চাই, অ্যাক্সেস করতে চাই, আপাতত এই কনসোল কেবল ছাড়া আমার কোনো বুদ্ধি নাই, মানে এই ডিভাইসটাতে অ্যাক্সেস করার জন্য আপাতত এই কনসোল কেবলটা কানেক্ট করা ছাড়া যদি ফিজিক্যালি চিন্তা করি, তাহলে কিন্তু অ্যাক্সেস করার কোনো বুদ্ধি নাই। তাহলে আমাকে এই ডিভাইসটাকে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। কারণ আইপি অ্যাড্রেসের থ্রুতে আমরা ডিভাইসটাকে অ্যাক্সেস করতে পারবো, যেখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে আনঅ্যাসাইন্ড, আমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ওকে, আইপি অ্যাড্রেস নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব, শুধু এই টপোলজির রেসপেক্টে আমরা একটা আইপি অ্যাড্রেস এখানে বলি। তাহলে এখানে আইপি অ্যাড্রেস নেওয়ার জন্য এখানে দেখেন নোট, প্লেস নোট, প্রথমের ইয়াতে দেওয়া আছে সিলেক্ট, তারপরে এটা হচ্ছে ইন্সপেক্ট, ডিলিট, আর এটা হচ্ছে রিসাইজ, তারপরে প্লেস নোট।
draw line, draw rectangle, draw eclipse, draw freeform, এটা কি দেওয়া আছে? a simple PDU, আর এটা হচ্ছে কমপ্লেক্স PDU। এগুলো নিয়ে আমরা আলোচনা পরে করব। আচ্ছা, এটা কি দেওয়া আছে? শো ভিউ পোর্ট, শো ভিউ পোর্ট ওয়ার্ক স্পেস। আচ্ছা, এটা দরকার নেই আমাদের আপাতত। এখন আমরা শুধু একটা প্লেস নোট, এখানে প্লেস নোটে আমরা ক্লিক করব। এটা প্লেস নোট নেওয়ার পরে এখানে জাস্ট ওয়ার্কিং উইন্ডোতে ক্লিক করব এবং এখানে একটা আইপি আমরা এখানে বলে দিচ্ছি যে এটা কি আইপি, কিভাবে আইপি লিখে আইপি লিখতে হয়। আমরা এখানে অ্যাসাইন করতেছি হচ্ছে IPv4, দ্য ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয়, ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয় এবং এর 4টা ভাগ থাকে আর কি। এর 4টা ভাগ থাকে। রেডমি নোট 7s, এটা আবার কি? তো এখানে আমরা একটা আইপি অ্যাসাইন করলাম 172.168.0.0/24। এটা নিয়ে আমি বলবো যে /24 কেন, 172.168 এটা কেন নিলাম, এই জিনিসগুলো আমি বলবো পরে। আচ্ছা, এখন এমএস লিমন, এমএস লিমন অ্যাড্রেসটা লিখছি, সেটা হচ্ছে IPv4 এর একটা অ্যাড্রেস। আমি এটা নিয়ে ডিটেলস বলবো যে IPv4 এর অ্যাড্রেস এরকম কেন বা এটা কেন, এটাই যে IPv4 এর অ্যাড্রেস, এটার ব্যাখ্যা আমি দিব আর কি। তবে আপাতত আজকে ব্যাখ্যার দিকে যাচ্ছি না অ্যাড্রেসের। আপাতত জাস্ট আমি কানেক্টিভিটি দিয়ে আমি হচ্ছে আমাদের টপিকসে যেতে যাচ্ছি। আচ্ছা, 172.16.172.16.0.0/24 এটা হচ্ছে IPv4 অ্যাড্রেসের একটা ফরম্যাট, ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। তো এইখান থেকে একটা এই /24 এর ভিতরে অনেকগুলো অ্যাড্রেস আছে। কতগুলো অ্যাড্রেস আছে এটারও ক্যালকুলেশন আমি বুঝাবো পরে। তো এই সাবনেট থেকে এটা হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ, এই গ্রুপের ভিতরে অনেক আইপি আছে। তো এই আইপির একটা আইপি হচ্ছে আমরা এই রাউটারের এই ইন্টারফেসে অ্যাসাইন করব, একটা পিসিতে আমরা আইপি অ্যাসাইন করব এবং আরেকটা পিসিতে আমরা আইপি অ্যাসাইন করব। ঠিক আছে? তাহলে আমরা একটু করে নিই যে আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোলটা ধরে রাখছি। হ্যালো। আচ্ছা, তো এটাকে যদি আমরা ডুপ্লিকেট করতে চাই জাস্ট কন্ট্রোল প্রেস করে আমি লেফট মাউস দিয়ে টানলেই চলে আসবে। তো আমরা এখানে জাস্ট বোঝানোর জন্য এইখানে আমরা একটা অ্যাড্রেস আমরা অ্যাসাইন করব, সেটা হচ্ছে লাস্টে 1। এটা লাস্টেই 1 হবে কেন সেটাও আমরা বলবো পরে। এটা হচ্ছে দিলাম 10, এটা দিলাম হচ্ছে 11, আর এটা সাবনেট বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এখন এই রাউটারটাতে আমরা তো এখন কনসোল দিয়ে অ্যাক্সেস করতেছি। তো কনসোলের মাধ্যমে আমরা অ্যাক্সেস করি আবারও। enable configure terminal interface gigabit ethernet 0/0/0। তারপরে এখানে দিব হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস কত 172.168.0.1। এখন 0.1 এটা হচ্ছে কি /24। যদি /24 হয় তাহলে এখানে সাবনেট মাস্ক হবে। এই সাবনেট মাস্ক আবার কি জিনিস সেটা আমি বুঝাবো। 255.255. আজকে শুধু দেখে যান, আমি বুঝাই দিব এগুলা। 0.1 255.255.0 এন্ড তারপরে এই ডিভাইসের কনফিগারেশনটা আমি রাইট করব। সেভ, রাইট মিন্স হচ্ছে সেভ। হয়েছে এতটুকু? জি ভাইয়া। ওকে, এরপরে আমরা পিসিতে আইপি বসাবো। ঠিক আছে?
পিসিতে আইপি বসাবো। এখন পিসিতে আইপি বসানোর জন্য এই উইন্ডোটা আমি একটু ক্লোজ করে নিব। ক্লোজ করে নিয়ে এখানে দেখেন আইপি কনফিগারেশন। এটা হচ্ছে সফটওয়্যার বা সিমুলেশন সফটওয়্যারের রেসপেক্ট। এখানে দেখেন ইথারনেট ফার্স্ট ইথারনেট 0 সিলেক্ট করাই আছে। তো এখানে ২ টা মোড আছে আইপি কনফিগারেশনের। একটা হচ্ছে ডিএসসিপি, একটা হচ্ছে স্ট্যাটিক। আজকে আমি স্ট্যাটিক দিয়েই করি। পরে ডিএসসিপি কিভাবে করে ওটা দেখাবো। আর যদি আমি এখানে আমার ল্যাপটপের বা ফিজিক্যাল পিসি বা ডেস্কটপের ক্ষেত্রে যদি হয় ইথারনেট, তারপরে অ্যাডাপ্টার, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। একটা কেবল যখন আপনি ল্যাপটপে বা ডেস্কটপে কানেক্ট করবেন তখন এই ইথারনেট কেবলটা দেখাবে, মানে পাচ্ছে আরকি, এরকম দেখাবে আরকি। এরপরে হচ্ছে প্রপার্টিস এর ভিতরে গিয়ে IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, দেন প্রপার্টিস, তারপরে এখানে কি করবেন, যদি ডিএসসিপি আপনার নেটওয়ার্কে যদি ডিএসসিপি হয় তাহলে অবটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটা অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি, এইভাবে সিলেকশন থাকবে। তারপর ওকে থাকবে। যদি ম্যানুয়ালি আইপি বসানোর ব্যাপার থাকে তাহলে ইউজ ফলোইং আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটা বসাবেন। যেমন আমার এখানে আইপি অ্যাড্রেস ছিল 172.168.0. কত বললাম, 10। তারপর এখানে আমি ট্যাব দিলে নিচে চলে আসবে। তো এটা 255 যেহেতু /24, এটাও 255 হবে। কেন হবে সেটা আমি পরে বলবো। 172.168.0.1, এই 1টা হচ্ছে, কেন আমি 1টা দিচ্ছি, 1টা দিচ্ছি এই জন্য যে আমাদের এই টপোলজিতে আমাদের এই রাউটারের সাথে হচ্ছে সার্ভিস প্রোভাইডার কানেক্টেড। এই পিসিটা যদি ইন্টারনেট পেতে চায় তাহলে এই রাউটার হয়ে ইন্টারনেটে যেতে হবে। এই রাউটারটাকে আমরা বলতে পারি আপাতত একটা গেটওয়ে ডিভাইস। তো এই গেটওয়ে ডিভাইসে যে আইপিটা অ্যাসাইন থাকবে ওই আইপিটাই আমরা হচ্ছে এই পিসি গুলোর জন্য গেটওয়ে আইপি হিসেবে ব্যবহার করব। গেটওয়ে। আচ্ছা। তাহলে আমরা নরমাল পিসির রেসপেক্টে যদি বলি, এই সেটিং আমরা করে তারপরে ডিএনএস এর ইনফরমেশন, Google এর পাবলিক ডিএনএস এর আইপি 8.8.8.8, আবার আপনার নিজের যদি ডিএনএস সার্ভার থাকে আপনার নেটওয়ার্কে তাহলে আপনি আপনার নিজের ডিএনএস এর আইপি এখানে বসাইলেন। ঠিক আছে? এইভাবে আমরা সেটিংটা করব ফিজিক্যাল মেশিনের রেসপেক্টে। এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রেসপেক্টে আমি বললাম। লিনাক্স বা ইউনিক্স লাইক সিস্টেমের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, এখন এই PC1 এ আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাসাইন এখানে কি সিলেক্ট করা আছে? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0, তারপরে স্ট্যাটিক, মানে আপনার এই দেখা যাচ্ছে পিসির ক্ষেত্রে একটা ইথারনেট দেখাচ্ছে, বাট আমরা যখন সার্ভারের কথা বলবো সার্ভারে কিন্তু মাল্টিপল ইথারনেট থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে ইথারনেট 0, ইথারনেট 1, 2, হ্যাঁ? তো এখানে ইথারনেট, কোন ইথারনেটে আপনি আইপি বসাবেন এই ইথারনেটটা সিলেক্ট করতে হবে। তারপরে স্ট্যাটিক্যালি আপনি কি আইপি বসাবেন, এই সাবনেটের একটা আইপি যে 172.168.0.10, এই আইপিটা হচ্ছে আমি বসাবো। 66 হয়ে গেছে। এই আইপিটা 172.168.0.10। তারপরে হচ্ছে এখানে 255 লাস্টে 0, আর গেটওয়েটা হবে হচ্ছে 1। গেটওয়েটা হবে 1 এবং ডিএনএস এর আইপি আমরা এখানে দিলাম 1.1.1.1। এটা ম্যান্ডেটরি না। ডিএনএস আমরা তখনই দেব যখন ইন্টারনেট কানেক্টিভিটির বা ইন্টারনেট ব্রাউজ করব তখন হচ্ছে সেই রেসপেক্টে ডিএনএস এর আইপি মাস্ট লাগবে, আদারওয়াইজ নট। তো প্রথমের অংশটুকু ছিল হচ্ছে আইপি কনফিগারেশন, তারপরে এখানে নিচের দিকে দেওয়া আছে IPv6 কনফিগারেশন। তবে এটা আমরা এখন আপাতত যাচ্ছি না IPv6 এর এটাতে। IPv6 এর এটাতে পরে যাব আরকি। তো আমাদের এই পিসির এই আইপি অ্যাসাইনমেন্টটা কি করতে পারছেন সবাই? টপোলজি রেসপেক্টে। এবার ওকে। তাহলে জাস্ট এটা মানে সেট করার পরে জাস্ট ক্লোজ। তার মানে হচ্ছে এখানে আইপি অ্যাসাইনমেন্টটা ডান। এটা আমি ক্লোজ করে দিলাম। PC2 তে অনুরূপভাবে 11 আইপি বসাবেন। তো PC2 তে গেলাম, ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে গেলাম, স্ট্যাটিকে এখানে বলে দিচ্ছি কত আইপি, 11 আইপি, আর এই জায়গায় 255, আর এই জায়গায় গেটওয়ে হচ্ছে 1 এবং ডিএনএস এর আইপি হচ্ছে 1.1.1.1। ক্লোজ। তাহলে আইপি অ্যাসাইনমেন্ট ডান। ঠিক আছে? আইপি অ্যাসাইনমেন্ট ডান। এখন PC1 থেকে আমরা তো ২ ভাবে, একটা হচ্ছে আমরা টার্মিনাল দিয়ে রাউটারে যেতে পারি। এখন কমান্ড প্রম্পট যেমন পিসিতে, উইন্ডোজ পিসির ক্ষেত্রে আমি যদি সিএমডি লিখি তো একটা দেখেন কি লেখা আসছে? কমান্ড প্রম্পট। এটা ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে যেমন আমি যদি কোনো কিছুকে দেখতে চাই যে এটা রিচ করতে পারি কিনা, যেমন ping www.google.com,
তাহলে সে আমাকে চেক করে দিবে যে google.com আমার পিসিটা থেকে রিচেবল কিনা। google.com আমার পিসি থেকে রিচেবল কিনা। পিং হচ্ছে এই কাজটা করে দেয়। যেমন নির্দিষ্ট যদি একটা আইপি কে পিং করতে চাই, যেমন আমি দিলাম 1.1.1.1, এটা হচ্ছে একটা পাবলিক ডিএনএস এর আইপি, সেটাও সে রিচ করতে পারে। ঠিক আছে? আমি নাম দিয়েও এই পিং কমান্ডটা এক্সিকিউট করতে পারি, অথবা আইপি রেসপেক্টেও এক্সিকিউট করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে কোথায় থেকে দিচ্ছি? কমান্ড প্রম্পট থেকে দিচ্ছি। আমরা ফিজিক্যাল যখন চিন্তা করছি, এটা ক্লোজ করি। এখানে সফটওয়্যারের ক্ষেত্রেও তাই। কমান্ড প্রম্পট এই যে এখানে এটা আসলো, তারপরে আমি এখানে পিং কমান্ডটা এক্সিকিউট করতে পারি। পিং আমার গেটওয়ে আইপি হচ্ছে 172.168.0.1, এটা হচ্ছে আমার গেটওয়ে আইপি। তাহলে এটাকে আমি রিচ করতে পারি কিনা দেখি। হ্যাঁ, রিচ করতে পারছি। বুঝতেছি কিভাবে যে আমি রিচ করতে পারছি, এখানে দেখাচ্ছে, দেখেন যে পিংইং হচ্ছে এত, যে রিপ্লাই ফ্রম 0.1 বাইট হচ্ছে 32 বাইটের একটা প্যাকেট পাঠাচ্ছে, এবং এটা যাইতে সময় নিচ্ছে লেস দেন 1 মিলি সেকেন্ড, এবং টিটিএল ভ্যালু হচ্ছে 255। এখানে টিটিএল ভ্যালু 255 কেন, এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। এবং এখানে নিচের দিকে একটা রিপোর্ট দিয়ে দিছে যে প্যাকেট সেন্ড 4টা, রিসিভ 4টা, লস্ট কোনো লস হয় নাই, 0% লস। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা রিচ করতে পারছি, সহজ কথায়। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এই যে পিসি, এই পিসি থেকে একটা ডিভাইসে লগ ইন করবো। এই পিসি থেকে কি করব, আমরা ডিভাইসে লগ ইন করবো। কারণ পিসি থেকে যদি ডিভাইসে লগ ইন করতে চাই, যেমন আমি যদি এখানে আর একটা জিনিস একটু দেখাই, যেমন আমি পুটি আবার নিয়ে আসলাম, পুটি, ঠিক আছে? এই যে পুটি নিয়ে আসলাম। এখন পুটি দিয়ে আমি কোনো ডিভাইসে লগইন করতে চাচ্ছি। যেমন আমাদের এখানে আমার পিসি, আমাদের এখানে বাসায় একটা মাইক্রোটিক আছে। তো মাইক্রোটিক হচ্ছে এই আমি লগইন করলাম। এখন মাইক্রোটিকে আমি কি করব, একটা যদি ইউজার ক্রিয়েট করে ফেলি। আমি একটা ইউজার করলাম, যে ইউজারের নাম দিলাম হচ্ছে user1। সে কি করতে পারবে? রিড করতে পারবে বা রাইট করতে পারবে, অথবা ফুল অ্যাক্সেস আমি বললাম যে রাইট করতে পারবে। user1 এর পাসওয়ার্ড কি? user1 এর পাসওয়ার্ড হচ্ছে 1। ঠিক আছে? তারপর আমি কি করলাম? এপ্লাই এবং ওকে দিলাম। এখন এই যে ইউজার ওয়ান দিয়ে যদি আমি লগ ইন করতে চাই, এখন আমার এখানে কিভাবে লগ ইন করতে পারবো? এখন লগ ইনের আবার মাধ্যম আছে। আমি কি এসএসএইচ করে লগ ইন করতে চাচ্ছি, টেলনেট করে লগ ইন করতে চাচ্ছি, না কিভাবে লগ ইন? আমি যদি টেলনেটের কথাই বলি আর কি, তাহলে হচ্ছে পোর্ট হচ্ছে 23, টেলনেটের জন্য 23। এগুলো আমাদের আস্তে আস্তে করে আসবে যে 23 কেন বা কিভাবে হয় আর কি। তো এখন এই 23 আমি যদি টেলনেট সিলেক্ট করি, দেখবেন যে এখানে সিলেক্ট হয়েছে পোর্ট কত? 23। আমার এখানে আইপি কত? যে 192.168.100.1। এখন এই যে 100.1 হচ্ছে আমার রিমোট আইপি। 100.1 হচ্ছে আমার রিমোট আইপি। তো এই রিমোট আইপির তে আমরা কি করতেছি? টেলনেট করতেছি। এখন টেলনেট করব হচ্ছে এই যে এখানে টেলনেটটা সিলেক্ট থাকবে, আইপি এখানে দিব, পোর্ট নাম্বার এখানে সিলেক্ট করা থাকবে, ডিফারেন্ট পোর্ট হলে এখানে ম্যানুয়ালি বলে দিতে হবে। তারপরে আমি যখন ওপেন দিচ্ছি, দেখেন এখানে মাইক্রোটিক 6.42 লগইন। তো আমি যখন যে ইউজারটা তৈরি করলাম, যে user1 পাসওয়ার্ড হচ্ছে 1, তখন আমি কিন্তু ডিভাইসে লগইন করতে পারছি। ঠিক আছে? তো এই সেম জিনিসটা আমরা যে ফিজিক্যালি যে জিনিসটা করলাম আরকি, ফিজিক্যালি যে জিনিসটা করলাম, এইটাকে আমরা এখন যদি এই সিমুলেশন সফটওয়্যারে করতে চাই, যে এই পিসি 1 থেকে কি করতে চাচ্ছি আমি, এই ডিভাইসে টেলনেট করতে চাচ্ছি। আর ডিভাইসে টেলনেট করতে গেলে আমাকে তো মিনিমাম কি লাগবে? একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। একটা ইউজার এই কনসোলে থাকা অবস্থায় আমি কি করব? এই ডিভাইসে একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নিব। তাহলে এই ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করব কিভাবে? আমি আবার যেহেতু ডিভাইসের কনফিগারেশন আমি মডিফাই করতেছি, তাহলে আমাদের কি করতে হবে? কনফিগারেশন মোডে যেতে হবে। তাহলে আমরা এখানে দিলাম কমান্ড ইউজার নেম, তারপরে ইউজারের নাম। ইউজার নেম তারপরে কি? ইউজারের নাম। যেমন আমরা এখানে ইউজারের নাম দিলাম হচ্ছে সিসিএনএ। ইউজারের নাম হচ্ছে কি দিলাম? সিসিএনএ। এরপরে কি কি আছে দেখেন, পাসওয়ার্ড আছে, প্রিভিলেজ আছে, সিক্রেট আছে। তো এরপরে আমরা দিচ্ছি, যদি পাসওয়ার্ড আমরা এখানে দিব না, পাসওয়ার্ড যদি দেই তাহলে আমাদের কনফিগারেশনে প্লেন টেক্সটে দেখাবে। তাহলে এই প্লেন টেক্সটে যেহেতু দেখাবে, এই জন্য আমরা পাসওয়ার্ড অপশনে যাব না, আমরা যাব হচ্ছে সিক্রেট অপশনে। সিক্রেট অপশনে গিয়ে আমরা হচ্ছে এই ইউজারের একটা পাসওয়ার্ড দেব। আমরা এই ইউজারের পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিসকো। যেহেতু ল্যাব, আমরা হচ্ছে সিম্পল পাসওয়ার্ড ইউজ করব, সিসকো। আর যদি প্রোডাকশনের রেসপেক্টে বলি, এটা যতটুকু কমপ্লেক্স করা যায় আপনারা করবেন আর সেক্রেট সিসকো। তারপরে এখন ইউজার নেম সিসিএনএ, সেক্রেট হচ্ছে সিসকো। এইভাবে যদি আমি ইউজারটা তৈরি করি, তাহলে এটা প্রিভিলেজ লেভেল বা এই ইউজারের অ্যাক্সেস লেভেল হচ্ছে ইউজার মোড অ্যাক্সেস লেভেল হবে।
ঠিক আছে? এইজন্য আমরা ইউজারের প্রিভিলেজটা ইউজার তৈরি করার সময় আমরা বলে দিব যে প্রিভিলেজ হচ্ছে 0 to 15। 0 মানে হচ্ছে সে ডিভাইসে লগ ইন করবে বা 0 কিন্তু কিছুই এক্সিকিউট করতে পারবে না আরকি, হ্যাঁ? তারপরে 1 থেকে 15 পর্যন্ত এই প্রিভিলেজ লেভেলগুলো হচ্ছে কাস্টমাইজড প্রিভিলেজ লেভেল বলতে পারি আমরা, যদি আমরা এই প্রিভিলেজ লেভেলটাকে অন্য কোনো রোলের মাধ্যমে কাস্টমাইজ করি। আচ্ছা, এখন মানে শর্টকাট বলি, আমি যদি প্রিভিলেজ লেভেল 15 দেই, তার মানে হচ্ছে 15 মিনস হচ্ছে এই সিসিএনএ ইউজারটা এই ডিভাইসে যে কোনো কিছু কনফিগার করতে পারবে। মানে সেটা হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজ একটা ইউজার হবে। অ্যাডমিন প্রিভিলেজ একটা ইউজার হবে। যদি আমি প্রিভিলেজ লেভেল 15 দেই। তাহলে প্রিভিলেজ লেভেল 15, তারপরে আমরা দিব হচ্ছে সেক্রেট। তারপরে দিব হচ্ছে সেক্রেট, দ্যাট মিনস সেক্রেটের পরে কি দিব? এই ইউজারের পাসওয়ার্ড। সিসিএনএ ইউজারের পাসওয়ার্ড কি? সিসকো। সিসিএনএ ইউজারের পাসওয়ার্ড কি? সিসকো। আর সিসিএনএ যে ইউজারটা, এই ইউজারটা এই রাউটারে কি ইউজার হিসেবে আমি তৈরি করতেছি? অ্যাডমিন ইউজার হিসেবে তৈরি করতেছি। এই ইউজারটাকে আমি অ্যাডমিন ইউজার হিসেবে তৈরি করতেছি। ডান? তাহলে এই লাইনটা আপনারা করে ফেলেন। এখন এই যে অ্যাডমিন ইউজার যে তৈরি করলাম, এখন এই ইউজার দিয়ে আমি কি করব? আচ্ছা, ডিভাইসে এই প্রসেসটা আরেকবার একটু রিপিট করো তো, আমি মানে ধরতে পারি নাই। আচ্ছা, আবার রিপিট মানে এই করতেছি। যে পাসওয়ার্ড সেট করলাম, এরপর প্রিভিলেজ কিছু ইউজ করতেছি আর সিক্রেট কিছু ইউজ করতেছি। ওকে। আচ্ছা, এবার আবার আমি দেখাচ্ছি। ইউজার নেম, ইউজার নেমের পরে হচ্ছে ইউজারের নাম দিব, যে ইউজারটা এই ডিভাইসে লগ ইন করে কাজ করবে রিমোটলি। ঠিক আছে? আমরা ইউজারের নাম দিলাম হচ্ছে সিসিএনএ, এখন দিলাম, আমি আর একটা দিচ্ছি। এবার আর একটা ইউজার ব্যবহার করতেছি অ্যাডমিন। ঠিক আছে? ইউজারের নাম হচ্ছে কি? অ্যাডমিন। যে কোনো নামই হতে পারে, ইউজার ডিফাইন নেম অ্যাডমিন। এরপরে আমরা কি দিব? প্রিভিলেজ। সেট ইউজার প্রিভিলেজ লেভেল, মানে একটা ইউজার আমি এই রাউটারে তৈরি করতেছি, এই ইউজারটা এই রাউটারে সে কোন মানে এটা কি, যদি উইন্ডোজের রেসপেক্টে বলি, এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার না হচ্ছে পাওয়ার ইউজার? আমি চাচ্ছি যে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। তখন আমি কি করব? প্রিভিলেজ, তখন আমি দিব প্রিভিলেজ লেভেল হচ্ছে 15। প্রিভিলেজ লেভেল কি দিব? 15। তার মানে হচ্ছে সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার বা রুট ইউজার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই রুট ইউজারের, ভাই হ্যাঁ, বলুন ভাই, একটা হুম জিনিস আমি হুম ধরেন এই যে প্রিভিলেজ লেভেলটা হুম হুম 0 to 15, হুম আমি হুম তো 15 হলো আমার রুট অ্যাকাউন্ট বা অ্যাডমিন অ্যাকাউন্ট। হুম 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 তো আমি এই প্রিভিলেজ গুলা কিভাবে সেট করবো? ধরেন কেউ যদি কাউকে যদি আমি 5 অ্যাসাইন করি একটা ইউজার, কাউকে হুম যদি 10 অ্যাসাইন করি, হুম হুম কাউকে যদি আমি 12 অ্যাসাইন করি, হুম। তো সেই ক্ষেত্রে কি হবে? এই 12, আচ্ছা, ওকে, আই 10 গট। বা হ্যাঁ, আচ্ছা, আমি প্রশ্নটা বুঝতে পারছি। এখন আমরা এটা নিয়ে, এখন যে প্রিভিলেজ লেভেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলি ২ টা জিনিস। একটা হচ্ছে ইউজার মোড, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড। এখন যদি আমি ইউজার ক্রিয়েট করি 15 দিয়ে, তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হবে। আর 15 এর নিচে যে নাম্বারই আমি দেই না কেন, 14 দিই, 14 দিই, 13 দিই, 12 দিই, 10 দিই, যাই দেই না কেন, সেটা ইউজার হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হবে না, রিড অনলি ইউজার হবে। আমি দেখাচ্ছি, হ্যাঁ? আর এটাকে আবার ডিফাইন করে দেওয়া যায় যে কোন ইউজার কোন কমান্ড এক্সিকিউট করতে হবে, এটা আমরা পরে আসবো হয়তোবা যদি থাকে সিলেবাসে। আচ্ছা, তার মানে আপাতত আমরা বুঝি যে প্রিভিলেজ লেভেল 15 মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার, এই লেভেলের নিচে যে ভ্যালুই দিই না কেন সেটা রিড অনলি ইউজার হবে। সিম্পলি ক্লিয়ার? এখন এই রিড অনলি ইউজারের যে লেভেলগুলা, এই লেভেলগুলোরও আবার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন আমরা দিতে পারি, কিন্তু সেটা আলাদা মেকানিজম ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রিভিলেজ, তারপরে হচ্ছে সেক্রেট। সেক্রেটের পরে দিব হচ্ছে এই অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড। তাহলে আমরা যেহেতু ল্যাব বললাম যে আমরা এখানে সিম্পল পাসওয়ার্ড ব্যবহার করব, এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিসকো। আমাদের ইউজার ক্রিয়েট করা ডান। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। এখন আমি একটা ইউজার তৈরি করব, রিড অনলি ইউজার। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ইউজার নেম আমি এখানে দিলাম, ইউজারের নাম দিলাম হচ্ছে দিলাম ইউজার ওয়ান। ইউজার ওয়ানের নাম দিলাম ইউজার ওয়ান। প্রিভিলেজ দিলাম হচ্ছে আমি 14।
তারপরে এখানে সেক্রেট দিলাম হচ্ছে এখানে সেক্রেট না দিয়ে আমি আপনাদের বোঝানোর জন্য কম্প্যারিজন করার জন্য এখানে পাসওয়ার্ডটা ব্যবহার করলাম। সেক্রেট দিলে কি হয়, পাসওয়ার্ড দিলে কি হয়। পাসওয়ার্ড, তারপরে এখানে ইউজার 1 এর পাসওয়ার্ড দিলাম হচ্ছে ইউজার 1। ইউজার 1 এর পাসওয়ার্ড আমরা ইউজার 1 দিলাম। ডান। এইবার ইউজার নেম, এবার আরেকটা ইউজার তৈরি করব হচ্ছে ইউজার 2। তারপরে এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড। আমি কোনো প্রিভিলেজই সেট করি নাই, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ। আমি হচ্ছে ইউজার নেম ইউজার 2 পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তার মানে এখানে প্রিভিলেজই সেট করি নাই। আমি ইউজার 2 এর পাসওয়ার্ড দিলাম ইউজার 2। তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখন দেখেন আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার তৈরি করছি। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের যে প্রিভিলেজ সেটা 15, তার থেকে লোয়ার একটা ভ্যালু দিছি 14, আর একটাতে কোনো ভ্যালুই দিই নাই। আচ্ছা, ইউজার 2। তাহলে এই ইউজার দিয়ে আমি যখন লগ ইন করতে যাব, এই ইউজার দিয়ে আমি যখন এই কমান্ড প্রম্পট থেকে আমি তো রিচ করতে পারি, মানে রাউটারকে রিচ করতে পারি। তো আমি রাউটারকে রিচ করতে পারি, কিন্তু আমি এখানে রাউটারকে কি করব, রিমোটলি কনফিগার করব। তাহলে আমাদের কি করতে হবে, রিমোটলি কনফিগারেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টেলনেট। আপাতত টেলনেটের কথাই বলছি, আরো অ্যাপ্লিকেশন আছে, আপাতত টেলনেট মনে রাখেন। টেলনেট, তারপরে হচ্ছে যে ডিভাইসে লগ ইন করতে চাই সেই ডিভাইসের আইপি। তো দেন এন্টার, আমাকে বলতেছে যে কানেকশন ক্লোজড বাই ফরেন হোস্ট। তার মানে টেলনেট যে সার্ভিসটা, এই টেলনেট যেমন আমরা মাইক্রোটিকে যখন লগ ইন করতে গেলাম তখন কিন্তু টেলনেট সার্ভিসটা অ্যানেবল করছি, তারপরে আমি লগ ইন করতে পারছি। তার মানে হচ্ছে আমি আইপি রিসেবল, বাট টেলনেট সার্ভিসটা আমার এই রাউটারে অ্যানেবল না, এই জন্য আমি টেলনেটের ইয়াটা পাচ্ছি না, রিকোয়েস্টটা পাচ্ছি না। তো আমাকে এখন কি করতে হবে, টেলনেটের অপশনটা আমাকে তৈরি করে দিতে হবে। এটা তৈরি করার জন্য কি করতে হবে, লাইন ভিটিওয়াই। আর ভিটিওয়াইটা আবার কি জিনিস, ভিটিওয়াইটা হচ্ছে ভার্চুয়াল টেলিটাইপ, মানে ফুল মিনিং যদি বলি ভার্চুয়াল টেলিটাইপ। এখন ভার্চুয়ালি একটা রাউটারে অনেকগুলো ইউজারই কিন্তু লগ ইন করতে পারে। মানে যদি একটা কোম্পানি চিন্তা করি, ওই কোম্পানিতে যদি যদি এরকম হয় যে 10 জনের একটা গ্রুপ নেটওয়ার্কের কাজগুলো করে, তাহলে 10 জনই অ্যাট এ টাইমে ওই ডিভাইসে লগ ইন করতে পারে, ডিফারেন্ট কনফিগারেশন মডিফিকেশন করতে পারে। তো এখন অ্যাট এ টাইমে একটা রাউটারে কতগুলো ইউজার কাজ করতে পারবে, সেটাই কিন্তু ভিটিওআই এর ভিতরে উল্লেখ করে দেওয়া হয়। আমি যদি এখানে দেই যে 0 to 4, তার মানে 5 জন ইউজার এই রাউটারে অ্যাট এ টাইমে লগ ইন করতে পারবে এবং তারা কনফিগারেশন মডিফিকেশন করতে পারবে। দ্যাটস ওকে। যদি আপনার মনে হয় যে আমার 5 জন ইউজার না, 5 জনের থেকে বেশি, তাহলে নাম্বারটাকে বাড়ায় নিবেন। ঠিক আছে, নাম্বারটাকে বাড়াই নেবেন। ফিজিক্যাল ডিভাইসের রেসপেক্টে এই নাম্বারটা কিন্তু অনেক বড় নাম্বার থাকে। ঠিক আছে, আমাদের যেহেতু ল্যাব রেসপেক্টে এখানে ম্যাক্সিমাম নাম্বারটা দেওয়া আছে 15। 0 to 15, দ্যাট মিনস 16 জন ইউজার অ্যাট এ টাইমে এই রাউটারটাতে লগ ইন করতে পারবে এবং তারা কাজ করতে পারবে। ওকে, তার এর ভিতরে আমরা যেটা দিব হচ্ছে লগ ইন লোকাল। লগ ইন কি দিলাম, লোকাল। এখন লগ ইন, এই যে ভিটিওআই টার্মিনালে যখন রিকোয়েস্ট করবে কেউ, তখন ওই ইউজারটাকে বলবে তুমি তো লগ ইন করতে চাচ্ছ, তাহলে একটা কাজ করো, তুমি দেখো যে লোকালি কোনো ইউজার ক্রিয়েট করা আছে কিনা, ওই ইউজারগুলো দিয়ে তুমি লগ ইন করতে পারবা। এই লোকালের মিনস হচ্ছে আমি এই ইউজার ডাটাবেসটা এই রাউটারেই আছে কিনা। অন্য কোনো রাউটারে ইউজার ডাটাবেস আছে কিন্তু আমি এই ডিভাইসে লগ ইন করতে চাচ্ছি, ইটস নট পসিবল যখন আমি এটা ব্যবহার করব, লগ ইন লোকাল। তাহলে লগ ইন লোকাল জিনিসটা আশা করি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এই অবস্থায় এখন থাকলো, এটাকে আমি ক্লোজ করলাম, দেন কমান্ড প্রম্পটে গেলাম, পুনরায় আবার আমরা চলে গেলাম হচ্ছে টেলনেট সেশনে। এখন দেখেন আমি যখন টেলনেট তারপরে টার্গেট আইপি দিছি, তখন আমাকে একটা প্রম্পট নিয়ে আসতেছে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন ইউজার নেম। আমাকে বলছে এবার ইউজার নেম দেন। আমি প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউজারটা তৈরি করছিলাম সেটা হচ্ছে আমি তৈরি করছিলাম অ্যাডমিন দিলাম। তারপরে পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড ছিল হচ্ছে সিসকো। এখন দেখেন আমি যখন লগ ইন করলাম তখন রাউটার হ্যাশ, তার মানে আমি যদি এখানে দেই শো প্রিভিলেজ, তখন আমাকে দেখাবে আপনি
যে ইউজার দিয়ে লগ ইন করছেন তার প্রিভিলেজ হচ্ছে 15। তার মানে হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। আমি এখানে সবকিছু করতে পারবো। যেমন এখানে আমি যদি দেখি যে কনফিগার টার্মিনাল, এই যে দেখেন কনফিগার টার্মিনাল আছে। কনফিগার টার্মিনাল, তারপর কনফিগারেশনে যেতে পারবো, তারপর কনফিগারেশন মডিফিকেশন করতে পারবো। ঠিক আছে? যেমন আমরা কনফিগারেশন টার্মিনালে একটু যাই দেখানোর জন্য আরকি। কনফিগারেশন টার্মিনালে গেলাম। তারপরে এক্সিট করলাম। মানে আমি যেতে পারছি এখানে কনফিগারেশন টার্মিনালে গিয়ে আমি যদি হেল্প নিই তাহলে কি করতে পারবো? এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবো। তার মানে আমি কমান্ড এক্সিকিউট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা এইখান থেকে বের হয়ে চলে আসলাম। এক্সিট হইলাম। আমি আবার পিসিতে ব্যাক করছি। আমি রাউটার থেকে আবার কোথায় চলে আসছি? পিসিতে ব্যাক করছি। এখন এইবার যেটা করব সেটা হচ্ছে এই 0.1 এ আমরা লগইন করব ঠিকই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার দিয়ে না। আমরা প্রথমে চিন্তা করি হচ্ছে ইউজার 1 দিয়ে লগইন করব। তাহলে ইউজার 1 এর পাসওয়ার্ড ছিল হচ্ছে ইউজার 1। এখন এখনো দেখেন যে এই মোডটা কি দেখাচ্ছে? রাউটার হ্যাশ। এখন যদি আমি শো প্রিভিলেজ দেই, শো প্রিভিলেজ, তখন আমাকে এখানে দেখাচ্ছে 14 প্রিভিলেজ। 14 প্রিভিলেজ এবং এখানে দেখেন কনফিগারেশনের কোনো ব্যাপার নাই। মানে আমি কনফিগারেশন মোডে যেতে পারবো না। এখানে প্রিভিলেজ লেভেল আমি যেটা সেট করছি সেটাই দেখাচ্ছে প্রিভিলেজ লেভেল 14, কিন্তু আমি কনফিগারেশন মোডে যেতে পারবো না, পারবো না। কনফিগার করতে পারবো না আমি ডিভাইস। শুধু 15 প্রিভিলেজ ছাড়া। এবার যেটাতে আমি প্রিভিলেজ দেই নাই, যে ইউজারটা ছিল হচ্ছে ইউজার 2, সেই ইউজার দিয়ে যদি আমি লগ ইন করি, ইউজার 2 পাসওয়ার্ড ছিল হচ্ছে ইউজার 2। তো আমি যখন ইউজার 2 দিয়ে লগ ইন করলাম, এখন দেখেন চলে আসলো ইজ গ্রেটার দ্যান। তখন আসলো কি ইজ গ্রেটার দ্যান। যখন আমি ইউজার 1 দিয়ে লগ ইন করছি তখন প্রিভিলেজ 14 দেখাচ্ছে, কনফিগারেশন মোডে আমি যেতে পারবো না। হ্যাঁ, কনফিগারেশন মোডে আমি যেতে পারবো না। আর যেটাতে আমি প্রিভিলেজ মোড ডিফাইন করি নাই, সেটাতে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউজার আইডি পাসওয়ার্ডে আমি লগ ইন করতে পারছি, কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে এই কমান্ডগুলো আমি দিতে পারবো। এখন এটাকে যদি আমি বড় করি, একটু খেয়াল করেন যে এখানে যে কমান্ডগুলো আছে, এখানে দেখেন অনুরূপ ওই কমান্ডগুলোই আছে, একটাও বেশি নেই, একটাও বেশি নেই। তার মানে ইউজার মোডের কমান্ডগুলোই শুধু আপনি এক্সিকিউট করতে পারবেন। এখন 14 প্রিভিলেজ দিছেন, তার মানে যে আপনি কনফিগারেশন মোডে যেতে পারবেন বা কনফিগার করতে পারবেন, ব্যাপারটা এরকম না। 14 প্রিভিলেজ মোডে আছেন, আপনি কনফিগার করতে পারবেন, সেটা ডিপেন্ড করবে পলিসির উপরে, যে পলিসি আমরা এখনো শিখিনি। পরে ক্লিয়ার? প্রশ্নের উত্তর, হ্যাঁ, প্রশ্নের উত্তর কি ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার। এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা। আর আচ্ছা, একটু পরে নিচ্ছি প্রশ্নটা। শো প্রিভিলেজ, যেটার আমি প্রিভিলেজ সেট করি নাই, ওটার প্রিভিলেজ লেভেল কত দেখাচ্ছে? 1। ঠিক আছে? তাহলে ডিফল্ট প্রিভিলেজ লেভেল 1 টু 14, এই 1 থেকে 14 আমি যেটাই দেই না কেন, তাতে করে কি হবে? ইউজার মোডের যে কমান্ড গুলো ওইগুলোই আমরা করতে পারবো। শুধু 15 এই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ পাবো। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন এবার। প্রশ্নের উত্তর পেয়ে গেছি ভাই। হ্যাঁ? প্রশ্নের উত্তর পেয়ে গেছি আপনার পরের কথাই। এই যে এটুকু পেয়ে গেছি। আচ্ছা। মানে এক কথায় আমি হুম। যেটাই দিই সেম কমেন্ট গুলো পাবো। রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর 15 দিলে আমি টোটাল কনফিগার। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে ভাই। হুম, আচ্ছা। তাহলে আমরা কিন্তু এখন ডিভাইস থেকে, এই রাউটার থেকে, সরি, এই পিসি থেকে টেলনেট করে আমি এই ডিভাইস অ্যাক্সেস করতে পারি বা অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা। তাহলে এই কনসোল কেবলটা কিন্তু এখন আর প্রয়োজন নাই। এই কনসোল কেবলটা, যে কনসোল কেবলটা এখন লাগানো আছে, এই কনসোল কেবলটা এখন আর প্রয়োজন নাই। এটা হচ্ছে কি ডিলিট। ডিলিট করব কোনটা? এইটাকে ডিলিট করব। ডিলিট। ডিলিট করার জন্য এটা ব্যবহার করা হয়। ডিলিট। আর এটা হচ্ছে সিলেক্ট। আচ্ছা। তাহলে এখন দেখেন আমি এই পর্যন্ত যে আসছি, এই পর্যন্ত আমাদের আসলে অনেকগুলো ক্লাসই হবে এই জিনিসটুকু বোঝানোর জন্য। হ্যাঁ, কিন্তু আমি দেখা যাচ্ছে প্রথম ক্লাসে আপনাদের মাথায় দিয়ে দিছি। হয়তোবা একটু কষ্ট হচ্ছে, কিন্তু আসলে বেসিক জিনিসগুলোকে বোঝানোর জন্য একটা মানে ফ্রেম বা একটা টপোলজি লাগবে, সেই জন্য আমাকে করা লাগছে আর কি, কিছু করার নাই আমার। আচ্ছা,
তো নেটওয়ার্কিং এর যে পার্সপেক্টিভ সেটা হচ্ছে আমরা যে নেটওয়ার্কের যে কমিউনিকেশন গুলো হচ্ছে যেমন এই পিসি থেকে এই রাউটারের কমিউনিকেশন, এই পিসি থেকে এই পিসি 1 থেকে পিসি 2 এর যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন গুলো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের থ্রুতে, ইন্টারনেট প্রোটোকলের থ্রুতে। তো এই যে ইন্টারনেট প্রোটোকল আমাদের আইপিভি দুইটা প্রোটোকল ভার্সন আমরা ব্যবহার করি, একটা IPv4 একটা IPv6। তো আমাদের IPv4 ব্যবহার করি অথবা IPv6 ব্যবহার করি, যেটাই ব্যবহার করি না কেন, এই দুইটাই একটা রুলস অথবা একটা প্রোটোকল মেনটেন করে চলে, একটা রুলস রেগুলেশন মেনটেন করে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে আর কি। হ্যাঁ, সহজ কথায় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দুইটা ইয়াই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, যেটাকে আমরা বলি হচ্ছে টিসিপি আইপি মডেল অথবা ওএসআই মডেল। যেটাকে আমরা কি বলি, এই যে কমিউনিকেশনটা হচ্ছে মানে একটা পিসি 1 থেকে এই পিসি 1 থেকে যে পিসি 2 এর যে কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনের এটা হচ্ছে কি সে একটা ব্যাকএন্ডে একটা মডেল অনুসরণ করে। যদি টিসিপি আইপি মডেল বলি তাহলে এখানে আম, 4টা লেয়ার থাকে। সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এই 4টা লেয়ারে আবার ভাগ করা থাকে যে এই 4টা লেয়ারে কি ধরনের কমিউনিকেশন গুলো হয়, 4টা লেয়ারে যে কমিউনিকেশনটা হচ্ছে এটা আসলে কি ধরনের কমিউনিকেশন হয়। হুম। তো এখন আমাদের টিসিপি আইপি মডেলের সবচেয়ে পরিচিত এবং সুপরিচিত মডেল ব্যবহার করা হয় হচ্ছে ওএসআই মডেল। আমাদের একেবারে বিগিনিং চ্যাপ্টারে ওএসআই মডেল এবং টিসিপি মডেলের কিছু ব্যাখ্যা তর্জমা দেওয়া আছে। সেইখান থেকে আমরা যে জিনিসটা আমাদের একটু প্রয়োজন হবে যে ওএসআই মডেল কি জিনিস। ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তাহলে এই ওপেন সিস্টেম ইন্টারকানেকশনের 7টা লেয়ার আছে। একটা হচ্ছে কি বললাম, 7টা লেয়ার আছে। আমি যদি 1 থেকে শুরু করি, লেয়ার 1 মানে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, লেয়ার 2 মানে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, লেয়ার 3 মানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, লেয়ার 4 হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, 5 হচ্ছে সেশন লেয়ার, 6 হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার আর 7 হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এই যে লেয়ারগুলো যে একটার পর একটা চলে আসতেছে, এটা ডিভাইড করার কারণ হচ্ছে যে আমরা যখন একটা নেটওয়ার্কে ট্রাবল শুটিং করি অথবা নেটওয়ার্কটাকে ডিপলি বোঝার জন্য, যে একটা প্যাকেট আমি পিসি 1 থেকে দিলাম পিসি 2 তে চলে গেল, আসলে কোথায় কি হচ্ছে, কিভাবে যাচ্ছে, এই জিনিসটাকে যদি আমি একটু ডিটেল ড্রাইভ করতে চাই তাহলে আমাদের এই ওএসআই মডেল বা টিসিপি মডেল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, না থাকলে হবে না। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা পিডিইউ। পিডিইউ মিনস হচ্ছে প্রোটোকল ডেটা ইউনিট। এই সিম্পল একটা পিডিইউ আমি পিসি 1 থেকে পিসি 1 এর উপরে ক্লিক করলাম আর একটা ক্লিক করলাম হচ্ছে পিসি 2 এর উপরে। এখন আমি যদি এটার প্লে অপশনে যাই সিমুলেশনের, আমি যদি এই যে এখানে দুইটা জিনিস আমি দেখেন, একটা হচ্ছে রিয়েল টাইম মানে ওই যে আমি কাজ করতেছিলাম, আর একটা এখানে দেখাচ্ছে ডান পাশে সিমুলেশন। এখন সিমুলেশনে আমি যদি এখন ক্লিক করি, দেখেন এই কি আসতেছে, একটা প্যাকেট আসতেছে, মানে একটা ডেটা আসতেছে ওয়ান টু অ্যানাদার পয়েন্ট। যে কোনো জায়গা থেকে যদি আমি একটা প্যাকেটকে অন করি, দেখেন আমি এই প্যাকেটটাকে অন করলাম, এটার ভিতরে যখন আমি গেলাম, দেখেন অ্যাড ডিভাইস পিসি 2, আমি প্যাকেটটা খুলছি কোথায় থেকে, পিসি 2 থেকে খুলছি, এই পিসি 2 থেকে প্যাকেটটাকে খুলছি। সোর্স হচ্ছে পিসি 1, কার কাছ থেকে আসছে, পিসি 1 এর কাছ থেকে আসছে, ডেস্টিনেশন হচ্ছে পিসি 2। এখন ইন লেয়ার এবং আউট লেয়ার যে কোনো একটা যদি দেখি, আমি ইন লেয়ার দেখি অথবা আউট লেয়ার দেখি, যেটাই দেখি না কেন, এখানে দেখেন লেয়ার 7, লেয়ার 6, লেয়ার 5, লেয়ার 4, লেয়ার 3, লেয়ার 2, লেয়ার 1, এই 7টা লেয়ারের কমিউনিকেশন কিন্তু হচ্ছে, তারপরেই কিন্তু আপনার প্যাকেটটা আমি রিসিভ করতেছি। 7টা লেয়ারের কমিউনিকেশন হওয়ার পরে আমি প্যাকেটটা রিসিভ করতেছি। ওকে। তো এইখানে যদি আমি বলি যে লেয়ার 7, এই লেয়ার 7 এ হচ্ছে যে প্যাকেটটা বা ভিডিওটা পাঠাচ্ছি, এই প্যাকেটটা থাকতেছে হচ্ছে একটা ডেটা। প্যাকেটটা কি থাকতেছে, একটা ডেটা। যেমন আমি ব্রাউজারে গিয়ে আমি লিখতেছি www.google.com, google.com, যে এই যে পেজটা আসতেছে একটা এইচটিএমএল পেজ, এই যে এইচটিএমএল পেজটা আসতেছে, এই এইচটিএমএল পেজের একটা কন্টেন্ট আছে, যে এটা হচ্ছে আম, ধরেন 1 এমবি, এটা মনে করেন হচ্ছে হতে পারে যে 512 কেবিপিএস, যেটাই হোক না কেন, একটা মানে ডাটা ভলিউম আছে, ঠিক আছে, ডাটা ভলিউম আছে। তো এটাকে আমরা বলতেছি লেয়ার 7, যেটা সেটা হচ্ছে আমরা এখানে দেখি হচ্ছে মূলত ডেটা।
লেয়ার 7 কে আমরা বলতেছি হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার। লেয়ার 7 কে আমরা বলতেছি কি অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যখন সেটা লেয়ার 6 এ আসতেছে, লেয়ার 6 এ যখন আমরা ডেটাটাকে দেখতেছি, ওই ডেটাটা প্রেজেন্টেশন লেয়ার। এখন প্রেজেন্টেশন লেয়ারের ব্যাপারটা হচ্ছে কি, প্রেজেন্টেশন লেয়ারে আপনারা উম আ আ দাও খেয়াল করে থাকবেন যে আ VPN, এনক্রিপশন, ডিক্রিপশন এই জিনিসগুলোর নাম শুনে থাকবেন। তো এই যে আমাদের যে কমিউনিকেশন গুলো হয়, যদি মনে করেন আপনি ব্যাংকের একটা অ্যাপস দিয়ে ব্যাংকের একটা অ্যাপস দিয়ে অথবা পিসি থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি কিছু ট্রান্সেকশন করতে যাচ্ছেন, তাহলে ব্যাংকওয়ালারা কি মনে করবে? এই ট্রান্সেকশনটা হতে হবে সিকিউর। ব্যাংকওয়ালারা কি কনফার্ম করবে? যে এই ট্রান্সেকশনটা হতে হবে মাস্ট বি সিকিউর। তাহলে সিকিউর কখন হবে? সিকিউর কখন হবে? তাহলে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে কি যে ধরেন আ অ্যা একটা আম রাজ্য, রাজ্য হচ্ছে কে চালাচ্ছে? রাজা একটা রাজ্য চালাচ্ছে। তো সে হচ্ছে তো একটা রাজ্য চালাচ্ছে। এখন রাজ্য চালানোর ক্ষেত্রে এখন তার কাছে কি থাকে? সেনাপতি থাকবে, সৈন্য থাকবে, হ্যাঁ? আরো অনেক কিছুই থাকবে। তো এখন একটা সেনাপতিকে আ ধরেন একটা রাজ্য বিজয়ের জন্য পাঠানো হয়েছে। তো মাঝে, মাঝে দেখা যাচ্ছে যে যুদ্ধের ভিতরে রাজা কিছু মেসেজ পাঠায় বার্তাবাহক দিয়ে। তো বার্তাবাহককে একটা মেসেজ রাজা সেনাপতিকে একটা মেসেজ দিছে। সেনাপতিকে একটা মেসেজ দিছে। মেসেজটা হচ্ছে এইরকম যে বলছে যে, "তুমি আ গো" সিম্পল করে লিখি, "গো ইস্ট" তুমি পশ্চিম দিকে যাও। EAST ইস্ট। এই যে আমি লিখলাম গো ইস্ট, ইস্ট মানে কি? আমি ভুল বলছি? ইস্ট, ওয়েস্ট। ইস্ট মানে হচ্ছে পূর্ব। পূর্ব দিকে যাও। গো ইস্ট পূর্ব দিকে যাও। তো পূর্ব দিকে যেতে বলছে, রাজা পূর্ব দিকে যেতে বলছে। তাহলে এটা যদি আমি বার্তাবাহককে দিই, এই লেখাটা যদি বার্তাবাহককে দিই, বার্তাবাহক বুঝবে না এটা? কারণ এটা প্লেন টেক্সটে। না বোঝার তো কোনো কারণ নাই। ঠিক আছে না? অথবা বার্তাবাহক মানে খুব মানে ট্রাস্টওয়ার্দি, সে ভিতরে কি লেখা আছে সে দেখবে না। কিন্তু বিপরীত প্রতিপক্ষও তো দেখতে পারে। যে তাকে মেরে এই চিঠির ভিতরে কি লেখা আছে সে দেখবে। তাহলে কিন্তু সে পড়তে পারবে যে গো ইস্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে যে এই কমিউনিকেশনটা হচ্ছে প্লেন টেক্সট। এই কমিউনিকেশনটা প্লেন টেক্সট। এর ভিতরে কোনো এনক্রিপশন বা ডিক্রিপশন এর কোনো ব্যাপার নাই। আচ্ছা, এখন রাজা বলছে, রাজা এবং সেনাপতির ভিতরে যখন কমিউনিকেশন হয়, সে বলছে সেনাপতিকে, রাজা সেনাপতিকে বলছে, তোমাকে যে চিঠিগুলো আমি দিব, সেই চিঠিগুলো তুমি চিন্তা করবা ABCD যে ২৬ টা ক্যারেক্টার আছে, আমি এ তো মানে আমরা নরমালি বুঝি এ, আর তুমি বুঝবা হচ্ছে এ মানে হচ্ছে সি। সে কিন্তু শিফট করে ফেলল। এ মানে হচ্ছে কি? সি। ঠিক আছে? এ মানে হচ্ছে সি। তাহলে আমি যদি এ মানে যদি সি হয়, তাহলে এখন যদি জি চিন্তা করি, তাহলে জি যদি চিন্তা করি, তাহলে জি মিনস হচ্ছে কি হবে? যদি আমি এখন ইয়া নিয়ে আসি, কিবোর্ড সুবিধার জন্য। অথবা আ কিবোর্ড না হয়ে একটা এক্সেলও হতে পারে। যেখানে ABCD লেখা থাকলো আরকি। এখানে দেখেন লেখাই আছে ABCDEFGHIJKLMNOP। ও বলছে সি মানে হচ্ছে এ। তার মানে কি? সি মানে যদি এ হয়, তাহলে জি মানে কি? জি। জি মিনস হচ্ছে এটা। তার মানে ৩ টা শিফট করবে। তার মানে আই। তার মানে আমি লিখব জি মানে হচ্ছে আই। তাহলে জি মানে যদি আই লিখি, তাহলে এই পুরো শব্দের অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। ও মানে হচ্ছে কি? ২ টার পরে। কিউ। তাহলে আইকিউ, আইকিউ। যেখানে গো তারা বুঝে হচ্ছে আইকিউ। আইকিউ মানে হচ্ছে গো। তার মানে হচ্ছে এটা সিম্পলি হচ্ছে কি হচ্ছে? এনক্রিপ্ট হচ্ছে। যে
আমি যাকে দিচ্ছি সেও বুঝছে না, মানে মানে যে বার্তাবাহক সে বুঝছে না, বার্তাবাহক থেকে যদি কেউ এটাকে কেড়ে নেয়, মাঝামাঝি জায়গায় যদি কেউ নিয়ে নেয়, সেও এটাকে বুঝতেছে না, মানে দেখতেছে কিন্তু বুঝতেছে না। ঠিক আছে, দ্যাট মিনস এনক্রিপ্টেড। কে বুঝবে? ওই সেনাপতি বুঝবে যে আসলে এটার অর্থ কি, সেনাপতি বুঝবে যে এটার অর্থ কি। তার মানে হচ্ছে এখানে এনক্রিপশন হচ্ছে। এই যে এনক্রিপশন এবং ডিক্রিপশন, এই যে জিনিসগুলো হয়, আমরা সিকিউর ট্রানজ্যাকশনের রেসপেক্টে এই কথাগুলো বলে থাকি বা করা হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা কোন লেয়ারটা ব্যবহার করি? লেয়ার 6, এনক্রিপশন এবং ডিক্রিপশনের রেসপেক্টে। তাহলে আমাদের যদি এনক্রিপশন বা ডিক্রিপশন হয় ডেটার সাথে, সেই ক্ষেত্রে আমাদের ডেটার সাথে যোগ হয়ে যায় এনক্রিপশন অথবা ডিক্রিপশন। এরপরে চলে আসি হচ্ছে লেয়ার 5। লেয়ার 5 এ যোগ হয় হচ্ছে সেশন। সেশন মিন্স হচ্ছে কি? সেশন হচ্ছে কি যে আপনি যখন google.com লিখতেছেন তখন একটা কি আসতেছে? ব্রাউজার আসতেছে। যখন আপনি ব্রাউজারে যাচ্ছেন তার মানে গুগল যে সার্ভারটা, ওই সার্ভারে হচ্ছে আপনি কি করছেন? একটা সেশন ক্রিয়েট করছেন। আরো সহজভাবে যদি বলি যে আপনি ফেসবুকে লগইন করছেন। কারণ ফেসবুকে যখন লগইন করছেন তখন তো আপনাকে কি করতেছে? একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হয়েছে। এই ইনফরমেশনটা ভেরিফিকেশনের পরে আপনি ফেসবুকে লগ ইন করছেন। তাহলে এই সেশন, যে আপনি কোনো একটা রেসপেক্টিভ সার্ভারের কিছু কন্টেন্ট দেখতেছেন, তার মানে ওই রেসপেক্টিভ সার্ভারে কি করতেছেন? আপনার একটা সেশন ক্রিয়েট করতেছেন। এই যে সেশন ইনফরমেশনগুলো ক্যারি করে কে? লেয়ার 5। এই তিনটাকে আমরা বলতে পারি একই সাথে, এই তিনটাকে আমরা একই সাথে বলতে পারি, তিনটাই হচ্ছে আসলে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, বাট ওএসআই লেয়ারের বা ওএসআই মডেলের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন লেয়ারটাকে তিনটা ভাগে বিভক্ত করছে বা বিভক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে লেয়ার 4। লেয়ার 4 এ কি জিনিস থাকবে? লেয়ার 4 এ যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যে এই যে প্যাকেটটা পাঠাচ্ছেন বা কমিউনিকেশন করতেছেন, আমি একটা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে বলতেছি www.google.com। এখন google.com কে যখন আমি নক করতেছি, google.com এ যখন নক করতেছি, দেখেন google.com এ যখন নক করছি, তখন এই ইউআরএলটাকে যদি আমি কপি করে যদি এখানে লিখি, তাহলে এখানে দেখেন এই www.google.com এর বামে কিছু লেখা আছে, যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না, HTTPS অথবা এইচটিটিপি। এটা হচ্ছে এই এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে এই google.com-টাকে কিন্তু পাচ্ছি আমরা। এই এইচটিটিপি অথবা এইচটিটিপিএস যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা রান করে নির্দিষ্ট একটা প্রোটোকলের আন্ডারে। এই লেয়ার 4 এ আমরা প্রোটোকল ইনফরমেশন পাই যে এটা টিসিপি, টিসিপি/আইপি, দ্যাট মিনস হচ্ছে এটা টিসিপি প্রোটোকল না ইউডিপি প্রোটোকল, এটা নিয়ে আমি কথা বলবো। টিসিপি প্রোটোকল কি, ইউডিপি প্রোটোকল কি, হ্যাঁ, প্রোটোকল ইনফরমেশন গুলো আমি শুধু সিম্পলি বলে রাখি যে লেয়ার 4 এ যেটা যোগ হয় প্রোটোকল ইনফরমেশন গুলো যোগ হয়। লেয়ার 3 তে, লেয়ার 3 তে কি আছে? লেয়ার 3 তে এখানে দেখাই, মানে এখানে সুন্দর করে বলেই দিচ্ছে। লেয়ার 3 এখানে কি থাকবে? আইপি থাকবে। এটা সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি এবং আইসিএমপি মেসেজ টাইপ। যেহেতু এটা আইসিএমপি প্যাকেট, এই জন্য আইসিএমপি মেসেজ টাইপ হচ্ছে। তো এখানে সোর্স ইনফরমেশন মানে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি, সিম্পলি যদি বলি তাহলে লেয়ার 3 তে যেটা যোগ হবে আইপি, ইন্টারনেট প্রোটোকল ইনফরমেশন। তারপরে হচ্ছে লেয়ার 2। লেয়ার 2 তে কি থাকবে? লেয়ার 2 ইথারনেট টু হেডার, মানে এটা হচ্ছে সোর্স ম্যাক আর এটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। তাহলে লেয়ার 2 তে এখানে ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা নিয়ে আমরা বলবো পরে। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়, আর এটা হচ্ছে 48 বিটের একটা অ্যাড্রেস। আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 32 বিটের, IPv4 এর একটা অ্যাড্রেস হচ্ছে 32 বিটের একটা অ্যাড্রেস হচ্ছে IPv4 এর অ্যাড্রেস, আর 48 বিটের একটা অ্যাড্রেস হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়, এটাকে বলে হচ্ছে ম্যাক অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলার। আচ্ছা, অনেক সময় ফিজিক্যাল অ্যাড্রেসও বলে, এরা অনেকগুলো নাম আছে আর কি। তো এটা কোলন অথবা ডট দিয়ে লেখা হয় ম্যাক অ্যাড্রেসটাকে। এখানে লেয়ার 2 তে কি থাকতেছে? ম্যাক ইনফরমেশন, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। তাহলে এখানে কি থাকতেছে? ম্যাক ইনফরমেশন। এখন ম্যাক ইনফরমেশনটাকে আমরা বলি, এটাকে বলি হচ্ছে ফ্রেম। ম্যাক ইনফরমেশনটাকে বলি আমরা কি? ফ্রেম। যেটা আইপি, লেয়ার 3 তে যেটা আইপি বললাম, এটাকে বলি হচ্ছে আমরা প্যাকেট। লেয়ার 3 তে যেটাকে আমরা বললাম আইপি,
সেখানে এটাকে বলি আমরা হচ্ছে কি প্যাকেট, ফ্রেম, প্যাকেট। যেটা লেয়ার 4 বললাম এটাকে বলি আমরা হচ্ছে সেগমেন্ট, সেগমেন্ট। ঠিক আছে, এগুলো সব বইয়ে আছে, আমি জাস্ট একটু রিভিউ করতেছি। সেগমেন্ট। আর উপরের যে তিনটা লেয়ারের, যে অ্যাপ্লিকেশন লেয়ারের যে তিনটা পার্ট, এই পার্টের যেটা ইনফরমেশন, এই ইনফরমেশনটাকে আমরা বলি হচ্ছে সিম্পলি ডেটা। তাহলে লেয়ার 7 টু 5 এটা হচ্ছে ডেটা, তারপরে কি আসছে লেয়ার 4 এর সেগমেন্ট, তারপরে লেয়ার 3 তে সেটা প্যাকেট যোগ হচ্ছে, মানে আইপি ইনফরমেশন যোগ হচ্ছে, লেয়ার 2 তে সেটা হচ্ছে ফ্রেম, দ্যাট মিন্স সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক যোগ হচ্ছে, এবং লেয়ার 1 সেটা কনভার্ট হয়ে যাচ্ছে বাইনারি। আলটিমেটলি আমাদের যে কমিউনিকেশন গুলো হয় ফিজিক্যাল লেয়ারের রেসপেক্টে যদি বলি, লেয়ার 1 বা ফিজিক্যাল লেয়ারের রেসপেক্টে যদি বলি, তাহলে এটা আসলে 0 আর 1 এর কম্বিনেশনে কিছু কমিউনিকেশন। মানে এই কমিউনিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটস, মানে এই কমিউনিকেশন যেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের রেসপেক্টে সেটা হচ্ছে কি বিটস। বিটস মিন্স হচ্ছে কি 0 আর 1, বাইনারি ক্যালকুলেশন আর কি। মানে যাই হোক না কেন সেটা বাইনারিতে কনভার্ট করে তারপরে কমিউনিকেশন গুলো হচ্ছে 0 আর 1। এই ছিল হচ্ছে ওএসআই লেয়ারের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং। তো আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে ওএসআই লেয়ারের রেসপেক্টে আমাকে বলেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এটা চ্যাপ্টার 1 এর ভিতরে, আপনাদের ভলিউম 1 এর চ্যাপ্টার 1 এর ভিতরে ডিটেইলস বলা আছে। যে কথাগুলো আমি বললাম, বোঝানোর চেষ্টা করলাম, হয়তোবা বইয়ের ভিতরে এই যে প্যাকেট ট্যাকেট এত কিছু সুন্দর করে দেওয়া হয়নি, বাট আপনাদের বোঝানোর স্বার্থে এটা, মানে এই ল্যাবটা করা হয়েছে এই জিনিসটাকে হাইলাইট করার জন্য আর কি বেসিক্যালি। আমাদের যে দুটো বইটা হচ্ছে হুম ভলিউম 1 আর ভলিউম 2, হুম হুম। আমাদের কি সিসিএনএ ফুল প্রিপারেশনের জন্য কি এই দুইটা বই কি কভার করতে হবে? হ্যাঁ, দুইটা বই কভার করতে হবে, দুইটা বই হচ্ছে সিলেবাস আর কি। হ্যাঁ, মানে ভলিউম 1 আর ভলিউম 2 বলতে কি হচ্ছে? ভলিউম 1 দেখা যাচ্ছে অর্ধেকটা কভার করছে, ভলিউম 2 টা সেকেন্ড পার্ট কভার করছে, এরকম কিছু হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, পার্ট 1 পার্ট 2, মানে ওই ফুল সিলেবাসটাকে, অনেক বড় সিলেবাস তো ওরা একটু মানে সেপারেট করে দিচ্ছে, দ্যাটস ইট। হুম, ওরা সেপারেট করে দিচ্ছে। দেখা যাচ্ছে একটাতে মনে হয় 18টা 19টা চ্যাপ্টার, একটা পার্টে মানে একটু ভাগ করে দিছে আর কি। একটা পার্টে দেখা যাচ্ছে অটোমেশন, সিকিউরিটি, এই জিনিসগুলো আলোচনা করছে, আর একটা পার্টে হচ্ছে আইপি অ্যাড্রেস, রাউটিং, সুইচিং, এই জিনিসগুলো আলোচনা করছে। মানে ভাগ করেছে, মানে দুইটা কিন্তু এক জিনিস না। ভলিউম 1 আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করছে, ভলিউম 2 আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করছে। ক্লিয়ার? ওকে। ওকে, তাহলে আমরা ওএসআই, হুম হুম হুম, বলেন।